নম্রতা উত্তর দিল না। বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে বলল, স্নিগ্ধ আপু এখন কোথায়? নম্রতার প্রশ্নে কিছুটা মিলিয়ে গেল আরফান। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই টপিক আপাতত থাকুক নম্রতা। বাই এনি চান্স আপনি কি এখনো কান্নাকাটি করছেন? নম্রতা উত্তর দিল না। হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ডিউটি এখনো শেষ হয়নি? এতটুকু বলে থামলো আরফান। বেশ কিছুক্ষণ নীরব থেকে হঠাৎই বলল, হারিয়ে ফেলার ভয়েই যে মেয়েটা কেঁদে কেটে নাজেহাল, এই দুর্বল হৃদয়ের মেয়ে হারিয়ে ফেলেও কি করে এতটা স্বাভাবিক থাকলো এতটা বছর? খুব গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে এমন একটা ভাব নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল আরফান। ও হ্যাঁ, লঞ্চে খুব ওয়েয়ার্ড বিহেভ করছিল সেদিন। অদ্ভুত সব পাগলামো। সেই সব পাগলামোই অধমের জন্য ছিল। শেষ কথাটায় আরফানের কণ্ঠে যেন বিস্ময় খেল। নম্রতা অভিমানী কণ্ঠে বলল, শুরু থেকে শেষ গল্পটিতে আপনি কালপিট একা। প্রথমে না বলে হাওয়া হলেন, তারপর হুট করে উদয় হয়ে আমার ডায়েরি, আমার চিঠিগুলো জলে ফেলে দিলেন। সেদিন যে আপনি খুন হয়ে যাননি, সেই তো আপনার ভাগ্য। নম্রতার কথায় হতভম্ব হয়ে গেল আরফান। বিব্রত কণ্ঠে বলল, ডায়েরিতে আপনার চিঠি ছিল সে তো আমি জানতাম না নম্রতা, আর ইচ্ছে করেও ফেলিনি। আপনি তো আমার ল্যাপটপটাই ফেলে দিলেন, তবুও ইচ্ছাপূর্বক। দোষ আমার একার নয়, আপনিও দোষী। আমার গল্পে কালপ্রিট আগাগোড়া কিন্তু আপনি। এত ঝামেলার মাঝে চিঠি লিখলাম, চিঠি পাঠানোর ব্যবস্থা করলাম, অথচ আপনি খুঁজেই পেলেন না। ওকে চারটা বছর তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রাখলেন, তারপর হুট করে উদয় হয়ে জীবনটা থামা করে ছেড়ে দিলেন। আমি আপনার জীবন তামা করে ফেলেছি? আরফান নিঃসংকোচে বলে, তা করেছেন। প্রচণ্ড বিরক্ত ছিলাম আমি আপনার উপর। এমনিতেই প্রেয়সী হারিয়ে দেবদাস, তার উপর আপনার কার্যকলাপগুলো অসহ্য লাগছিল। আপনি সে আপনি সেই প্রেয়সী, এটা জানলে অবশ্য বিরক্ত হতাম না, বরং এনজয় করতাম। কিন্তু তখন আমি আপনাকে কল্পনাতেও ভাবতে পারিনি। আমার জন্য সার্টেন শখ ছিলেন আপনি। আমি তো নিষাদ ভাইকে সন্দেহ করেছিলাম। তখন আমার ভাবনা ছিল আপনি আর সে। আরফান হতভম্ব কণ্ঠে বলে, ইয়াক, এমনটা কেন? নম্রতা খিলখিল করে হেসে উঠে বলল, সরি টু সে, তখন আপনাকে ইয়াকি লাগতো আমার, একদম বিশ্রী। নাদিম তো আপনার বিশেষ একটা নামও দিয়েছিল। ওর নাম অনুযায়ী ওর নাম অনুযায়ী বন্ধু মহলের সবাই আপনাকে ধাক্কা আফরান বলে সম্বোধন করত। এখন অবশ্য বলে না। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে হতবিহ্বল কণ্ঠে চেঁচিয়ে উঠল আরফান। হোয়াট? নম্রতা আবারও খিলখিল করে হেসে উঠল। সকাল 8টা। চোখে চশমা ছাড়িয়ে খাবার টেবিলে এলো ছোঁয়া। চোখ দুটো হালকা ফুলে থাকলেও মনটা বেশ ফুরফুরে তার। কাল সারা রাত জেগে থেকে সূর্য ওঠার পর ঘুমাতে গিয়েছে ছোঁয়া। ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছে। 3 দিন যাবৎ শেষ করতে না পারা বইটার ইতিও টেনেছে। ছোঁয়াকে চেয়ার টেনে বসতে দেখেই প্লেটে খাবার তুলে দিলেন সিথি হক। প্লেট ভর্তি পোলাও মাংস দেখে ভ্রু কুচকালো ছোঁয়া। সিথি হক গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ের কিছুদিন তোমার খাওয়া দাওয়া নিয়ে কোনো রেস্ট্রিকশন থাকবে না মামনি। তুমি ব্রেডের জায়গায় পোলাও মাংস খেতে পারো। ছোঁয়া বিরক্ত চোখে তাকালো। ছোট থেকে ব্রেকফাস্টে ব্রেড ফ্রুটস খেয়ে অভ্যস্ত ছোঁয়া। সকালে ভারী খাবার মানে আস্ত ঝামেলা। ছোঁয়া বুঝতে পারে নাই হুট করে খাবারের মেনু চেঞ্জ করার মানে কি। এটা কোন ধরনের স্বাধীনতা? মাম্মা কি স্বাধীনতার সংজ্ঞা জানে না? ছোঁয়ার ভাবনার মাঝে আবারও কথা বললেন সিথি হক। সাইমা তোমার বড় খালামণি প্রায় সব ধরনের কাগজপত্র রেডি করে ফেলেছে। বিয়ের 1 মাসের মাঝেই অস্ট্রেলিয়াতে শিফট হতে পারবে তুমি। আর স্কলারশিপের ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে তোমার বাবা। বাদ বাকি সাইম তো আছেই, ওখানে গিয়ে পড়াশোনা একদম ঢেলেমি করবে না মামনি। তোমার লো ক্লাস ফ্রেন্ডরা বাইরের দেশে গিয়ে পড়াশোনা করছে, আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে? yourself মামনি, you have to be best. ছোঁয়া উত্তর দিল না। মাম্মার কথা তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানো বলেও মনে হলো না। মনে মনে বিয়ে নামক বিষয়টা নিয়ে ভাবছে ছোঁয়া। আর যাই হোক, বিয়ের মাধ্যমে এই একঘেয়ে জীবন থেকে তো ছাড়া পাবে ছোঁয়া। কারো কথা অনুযায়ী নয়, নিজের বিবেচনা দিয়ে একটু হাত পা ছড়িয়ে শুবে। তার গায়ে কাঁথা থাকবে, নিজের পছন্দের খাবার ভরে থাকবে খাবার টেবিলে। বন্ধুদের সাথে ইচ্ছে মতো সময় কাটাবে। কথাগুলো ভাবতেই বুকের ভেতর অদ্ভুত এক আনন্দ হয় ছোঁয়ার। পর মুহূর্তে বিভ্রান্তিকর এক প্রশ্ন বলের মতো চাপ খেলতে থাকে তার মস্তিষ্কে।
আদৌ কি নিজের কোনো পছন্দ গড়ে উঠেছে ছোঁয়ার? শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তার? বিয়ের পর বন্ধুগুলোকে আগের মতো করে আদৌ পাওয়া হবে তার? ছোঁয়ার হাত থেমে যায়। অনেক ভেবে উত্তরের ঘরে ভেসে ওঠে শুধুই শূন্য নামক অঙ্ক। মাথার উপর তপ্ত সূর্য, শহর জুড়ে তার ধগধগে তেজ, ছাদের তপ্ত পাটাতনে পা রাখা ভার, ক্ষণিকে যেন ত্বক ঝলসে যাওয়ার ভয়। ছাদ ঘরের টিনে ঢাকা চালে আর গাছের পাতায় দাউ দাউ করে জ্বলছে তীব্র রোদের আগুন। এমনই উত্তপ্ত দুপুরে ছাদের দড়িতে কাপড় মেলছে এক রমণী। পরনে তার আধভেজা পাতলা শাড়ি, হাতে মোটা স্বর্ণের বালা, রোদের তাপে লাল হয়ে ওঠা ফর্সা নাকে জলজল করতে থাকা ছোট্ট নাকফুল, কপালে তার ঘামের নহর। বালতি ভর্তি কাপড়ের বেশ খানিকটা ফেলে রেখে পায়ের দিকে তাকালো নীরা। উত্তপ্ত পাটাতনের তপ্ততা থেকে বাঁচতে পা উঁচু করে বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ালো। হাত দিয়ে আড়াল করলো চোখ। পর মুহূর্তেই কিছুটা স্বস্তির জন্য ছাদের ডান পাশে থাকা বিশাল আম গাছের ছায়ায় দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সে। একটু বিশ্রাম নেওয়া যাক। কিন্তু চোখ তুলে তাকাতেই থমকে গেল নজর। আম গাছের ছায়ায় উল্টো দিক ফিরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চোখের পলকে চিনে ফেলল নীরা। টি শার্টের কলারটা পেছনের দিকে ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু। পরনে ছাই রঙা 3/4 প্যান্ট আর চটি জুতা। এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে ফোন। অন্তুর হাতে জ্বলন্ত সিগারেট দেখেই চটে গেল নীরা। কয়েক সেকেন্ড ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থেকে উল্টো ঘুরে কাপড় মেলায় মন দিল। বালতিটা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে গিয়ে ইচ্ছে করে অতিরিক্ত শব্দ করল। অন্তু ঘাড় ফিরিয়ে এক পলক তাকে আবারও নিজের কাজে মন দিল। তপ্ত রোদের মতোই শাড়ি পরিহিতা উত্তপ্ত নীরাকে দেখেও যেন দেখল না সে। নীরার রাগটা যেন থেতিয়ে গেল। কাপড় মেলতে মেলতেই রাগ ভুলে ভয়ানক মন খারাপ হয়ে গেল। যে মানুষ রাগকেই পাত্তা দেয় না তাকে রাগ দেখে কি লাভ? নীরা দীর্ঘশ্বাস ফেলল। মস্তিষ্কে কড়া নাড়ল উত্তরহীন কিছু প্রশ্ন। অন্তু কেন এত সিগারেট খায় আজকাল? আগে তো খেত না। নীরাকে কি সে একদমই মেনে নিতে পারছে না, নাকি শাশুড়ি মায়ের কথাই সত্যি? অন্তু কি বাইরে কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে? ভাবনাগুলো নিজের কাছেই কেমন বিদঘুটে শোনায় নীরার। শেষ কাপড়টা মেলতে মেলতে নিজেকে শাসায়। ছি, কি বিশ্রী চিন্তা। বালতি নিয়ে নিচে নামার সময় পেছনে ফিরে একটিবার তাকালো নীরা। অথচ বুঝতেই পারল না পাশের বিল্ডিংয়ের জানালার গ্লাসে অত্যন্ত মনোযোগী দর্শক হয়ে তাকেই দেখছিল অন্তু। পাতলা শাড়িতে স্পষ্ট হয়ে ওঠা নারীসুলভ বাঁক, কাপড় মেলতে গিয়ে উন্মুক্ত হয়ে যাওয়া মেয়েধীন কোমর, ঘামে ভেজা মুখশ্রীতে আবেদনময়ী ঠোঁট। বেশ কিছুক্ষণ হলো ছাদ থেকে নেমে এসেছে অন্তু। মন মেজাজ তিরিক্ষি। নীরার সারি সারি ঢংটা একদম পছন্দ হচ্ছে না তার। বাসায় কি সালোয়ার কামিজ নেই? সারা বাড়ি সর্বক্ষণ শাড়ি পরে টুইটুই করে ঘুরতে হবে কেন? আর যদিও বা পরে তাতে ন্যূনতম সাবধানতার বালাই বা থাকবে না কেন? একটা মেয়ে কতটা কেয়ারলেস হলে আধা ভেজা পাতলা শাড়ি পরে ছাদে উঠে যেতে পারে? তাই ভেবে পাচ্ছে না অন্তু। আশেপাশে এতগুলো বিল্ডিং, প্রত্যেকটাতে থাই গ্লাসের ব্যবস্থা। নিজের ঘরে বসেও পাশের ছাদের রমণীকে দেখার সুবর্ণ সুযোগ। নীরাকে ওই অবস্থায় অন্য কেউ হয়তো দেখেছে। কথাটা ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে অন্তুর। নীরাকে ঠাটিয়ে দুটো চড় লাগাতে ইচ্ছা করছে। অন্তু হাতের ফোন কিছুটা দূরে ছুঁড়ে ফেলে বালিশে ঠ্যাস দিয়ে বসলো। কপালে ডান হাত রেখে চোখ বন্ধ করলো। ঠিক সেই সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো নীরা। দরজার শব্দে হাত সরিয়ে চোখ খুলল অন্তু। ওয়াশরুমের দরজার দিকে তাকাতেই ভ্রু কুচকে এলো। বিগড়ে থাকা মেজাজটা এবার চূড়ান্ত বিগড়ে গেল। নীরার গায়ে আবারও পাতলা শাড়ি। গোসল সেরে বেরিয়ে অন্তুর শীতল চাহনির খপ্পরে পড়ে কিছুটা ভড়কে গেল নীরা। কিছু বুঝতে না পেরে ভীত চোখে চেয়ে রইল। অন্তু কিছু বলল না। আগের মতোই কপালে হাত রেখে চোখ বন্ধ করল। ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ভেতরে আসতেই অয়নের নাম ধরে তারস্বরে ডেকে উঠল অন্তু। অন্তুর হঠাৎ চিৎকারে চমকে উঠল নীরা। তটস্থ চোখে অন্তুর দিকে তাকালো। 2-3 বার ডাকার পর অলস ভঙ্গিতে ভেতরে এলো অয়ন। গায়ে পাতলা টি শার্ট, হাতে ফোন। অয়ন বিরস কণ্ঠে বলল, ডাকছো কেন ভাইয়া? নিরাপত্তকু ভাবি তো এখন গড়িয়ে আছে। কিছু বলতে হলে সরাসরি বলে ফেলো, আমাকে কেন দরকার? অন্তু সোজা হয়ে বসলো, শীতল কণ্ঠে বলল, কাছে আয়। অয়ন অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। সেকেন্ড বিলম্ব না করে ভাইয়ের গালে ভয়ানক এক চড় বসালো অন্তু। ঘটনার আকস্মিকতায় চমকে দুপা পিছিয়ে গেল নীরা। অন্তুর এমন রূপে ভীত হয়ে উঠল মন। অন্তু রাগত কণ্ঠে বলল, সারাদিন গেম খেলিস, পড়াশোনা নেই? হ্যাঁ, এই পড়াশোনা দিয়ে এসএসসি পরীক্ষা দিবি তুই? থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো, বেয়াদব। অয়ন গালে হাত দিয়ে অভিমানী চোখে ভাইয়ের দিকে তাকালো। অন্তু হাতে থাকা ফোনের দিকে ইশারা করে ধমকে উঠল, তুই গেম খেলার জন্য ফোন কোথায় পাস? হ্যাঁ, আব্বা তো দেয় না, আমার ফোনও নিস নেই, তাহলে এই ফোন বলি কোথায়? অয়ন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, উত্তর দেয় না। অন্তু আবারও ধমকে উঠল। আমি জিজ্ঞেস করেছি ফোনটা কার? অয়ন মিনমিন করে বলল, নিরাপু।
অন্তু এবার নীরার দিকে তাকালো। অন্তুর কুঞ্চিত ভ্রু আর শীতল চাহনি দেখে আত্মা ধরফর করে উঠল নীরার। একবার অসহায় চোখে অয়নকে দেখে নিয়েই অন্তুর দিকে তাকালো। অন্তুকে কিছু বলার সাহস জোগাতে না পেরে আবারও অয়নের দিকে তাকালো। অয়নের হাত থেকে ফোনটা নিয়ে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। নীরার যাওয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভাইকে কাছে টানলো অন্তু। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি ব্যথা লেগেছে? অয়ন অভিমানী চোখে তাকালো, মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অন্তু হাসলো। অয়নের চুলে হাত চালাতে চালাতে বলল, আচ্ছা আচ্ছা, সরি। এবার তোর ভাবিকে কি বল, সেজন্য এই মুহূর্তে শাড়ি সালোয়ার পাল্টে কামিজ পরে। শাড়িতে তাকে বিশ্রী লাগে। এমন বিশ্রী দৃশ্য দেখার সামনে সহ্য হচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। অয়ন অসহায় চোখে তাকালো, ক্ষোভ নিয়ে বলল, বারবার আমি কেন? বাবু তো ঘরে ছিল, তখন কেন বললে না? তুমি ইচ্ছা করি বাবাকে বাইরে পাঠালে। সব আমাকে কাজ করানো দান্দা। আমি কিছু বলতে টলতে পারবো না। নিরাপদ আমার বউ না। আমার বউকে আমি বলবো, তোমার বউকে তুমি বলো, যাও। সাথে সাথে আরেকটা চর পড়ল পিঠে। অন্তু ভ্রু নাচিয়ে বলল, যাবি নাকি আরেকটা খাবি? অয়ন ক্ষুব্ধ চোখে তাকালো, ভাইয়ের থেকে সরে গিয়ে বলল, সব কাজ তো আমাকে দিয়ে করাও। বিয়েটা করে ফেলতাম বিয়ে। সারা রাত জেগে থাকায় ঘুম ভাঙতে ভাঙতে 12টা বেজে গেল নম্রতার। ঘুম ঘুম চোখ আর ভার মাথা নিয়ে বিছানা ছাড়তেই ছুটে এলো নন্দিতা। কণ্ঠে একরাশ চঞ্চলতা আর কৌতূহল নিয়ে বলল, ডাক্তার ভাইয়ার বাড়ি থেকে ঘটক এসেছে আপু। সিভি আম্মুর ডিপার্টমেন্টে জমা হয়ে গিয়েছে। একবার যদি কনফার্ম হয়ে যায় তাহলে ডিরেক্ট শ্বশুর বাড়ি। কথাটা বলেই ঠোঁট গোল করে সিটি বাজালো নন্দিতা। হাতটাকে প্লেনের মতো উড়িয়ে দেওয়ার ভঙ্গিমা করে চোখ টিপল। তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, তোমার হবু শাশুড়ি বাবাকে ফোন দিয়ে লাঞ্চের দাওয়াতও দিয়ে ফেলেছেন। বলেছেন ওনারা মেয়ে দেখেছেন। মাশাআল্লাহ, মেয়ে তাদের পছন্দ। মেয়ে পছন্দ বলেই মাধ্যম হিসেবে ঘটকের আয়োজন। এবার আমাদের দেখা দেখির পালা। আমাদের যদি ছেলে পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ। আম্মু যদি হ্যাঁ বলে তাহলেই চট করে দাওয়াতের ব্যাপারটা তুলবে বাবা। হয়তো সন্দেহ করে বসতে পারে। আম্মুর তো আবার বিশ্বাস নেই। নম্রতা হতভম্ব চোখে চেয়ে রইল। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল আর সে টেরই পেল না। নম্রতার ঘোলাটে ভাবনার মাঝেই নম্রতাকে জাপটে ধরল নন্দিতা। উত্তেজনায় লাফাতে লাফাতে বলল, উফ, আমার যে কি মজা লাগছে না আপু। আমার একটু মন খারাপও লাগছে। সিভিতে দেখলাম ডক্টর ভাইয়ার নাকি ছোট ভাইটাই নেই। খুব দুঃখের সংবাদ, বুঝলা। আমার প্রেমটা হতেও হলো না। দিদি তেরি দেওয়ার দিওয়ানা এই গানটার উপর জবরদস্ত নাচ শেখাটাও আমার কাজে লাগলো না। ওয়েস্ট, সব ওয়েস্ট। রৌদ্রোজ্জ্বল সেই দুপুরবেলায় অন্তু থেকে পালিয়ে এসে ইরার মুখোমুখি হতে হলো নীরাকে। বিয়ের প্রায় 3 মাস পর ছোট বোনকে শ্বশুর বাড়িতে দেখে কিছুটা অবাক হলো সে। ইরা বসার ঘরে বসেছিল, কালো জমিনে সাদা ফুল তোলা জামা গায়ে, চোখে মুখে নিদারুণ ক্লান্তি। নীরাকে দেখতে পেয়ে উঠে এসে এক হাতে জাপটে ধরল ইরা। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, উফ, আসবো বলে আশাই হচ্ছিল না। একটু শুকিয়েছো মনে হচ্ছে। কেমন আছো? নীরা ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। বোনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালো, তুই কেমন আছিস? আসবি বলছিলি তো। বলে তো সারপ্রাইজ হতে না, তাই বলিনি। মিড টার্ম শেষ হলো কাল, ছুটি পেয়েই সিদ্ধান্ত নিলাম তোমার কাছে আসবো। ব্যাস চলে এলাম। নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মেকি হেসে বলল, ভালো করেছিস। ইরাকে জড়িয়ে রেখে এই শাশুড়ি মায়ের দিকে তাকালো নীরা। চোখে মুখে সূক্ষ্ম দুশ্চিন্তা। ইরা মেয়েটা অন্যরকম, বুদ্ধিমতী, মুক্তিচেতা, প্রতিবাদী, তীক্ষ্ণ ব্যক্তিত্ব সম্পন্ন। নীরার মতো চুপ থাকা তার ধাতে নেই। মুখের উপর কঠিন কথা বলে ঝামেলা পাকানোই তার কাজ। সমাজের প্রতি তার তীব্র অসন্তোষ। শাশুড়ি মায়ের সূক্ষ্ম বাঁকা চাহনি চোখে পড়লেও নির্ঘাত ঝামেলা পাকাবে ইরা। জাহানারাও তো থেমে থাকার মানুষ নন। স্বাভাবিক ভালো কথাও মুখ গোমরা করে বলা তার অভ্যাস। নীরা যেন আকুল পাথারে পড়ল। বোনকে নিয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে রইল বুক। ইরার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো বৌমা। তার আগে ঠান্ডা শরবত করে দাও। এই গরমে অতটুকু জার্নি করে এসেছে। জাহানারার এমন সুন্দর স্বাভাবিক ব্যবহারে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নীরা। মৃদু কণ্ঠে বলল, আচ্ছা মা। ওসব শরবত টরবত লাগবে না আমার। তুমি বরং আমার একটা ওয়াশরুম দেখিয়ে দাও। লম্বা একটা শাওয়ার নিব। ঘামে শরীর চটচট করছে। কথাটা বলে থামল ইরা। সোফা থেকে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিতে নিতে প্রশ্ন ছুড়ল, ভাইয়া আছে নাকি বাসায়? ভাইয়ার সাথে তো দেখাই হলো না। নীরা অন্তুর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। আর চোখে শাশুড়ির দিকে চেয়ে নিজেকে সংযত করল। শান্ত কণ্ঠে বলল, ভাইয়ের রুমেই আছে, দেখা করবি চল। জাহানারা উঠে রান্নাঘরের দিকে চলে যেতেই দৌড়ে এলো অয়ন। এক হাত গালে রেখে মুখ গোমরা করে নীরার দিকে তাকালো। নীরা তার চুপসে যাওয়া মুখটির দিকে চেয়ে বলল, আরো খেয়েছিস? অয়ন দুঃখ ভরা মন নিয়ে সম্মতি জানালো। প্রচন্ড মন খারাপ নিয়ে বলল,
তুমি শাড়ি পাল্টে সেলোয়ার কামিজ না পরলে আবারও মারবে। ভাইয়া তোমাকে শাড়ি পরতে নিষেধ করেছে। অয়নের বলা কথাটা জাহানারার কানে গিয়ে পৌঁছাতেই রান্নাঘর থেকে ধমকে উঠলেন তিনি। কেন? বউ কি পরবে সেটাও ঠিক করে দেবে? বাড়ির বউ শাড়ি পরবে, তাতে ওর সমস্যা কি? অয়ন দমে গেল। নীরার দিকে চেয়ে কাতর চোখে অনুরোধ করল। প্লিজ। নীরা দ্বিতীয়বারের মতো অকুল পাথারে পড়ল। স্বামী না শাশুড়ি কার কথা শুনবে তা নিয়েও বিরাট এক প্রশ্ন দেখা দিল মনে। পুরোটা সময় লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ইরা। অয়নকে রেখে শোবার ঘরের দরজার কাছে আসতেই অন্তুর মুখোমুখি হলো তারা। অন্তু শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরোচ্ছিল। ইরাকে দেখে দাঁড়িয়ে গিয়ে মৃদু হাসলো। খানিকটা বিস্ময় নিয়েই বলল, আরে ইরা নাকি? কেমন আছো আপু? আশেপাশের আবহাওয়া দেখে উত্তরটা নিয়ে খুব চিন্তায় পড়তে হচ্ছে জামাইবাবু। অন্তু কথাটা ধরতে না পেরে ভুরু কুচকালো। অপ্রস্তুত কণ্ঠে বলল, মানে? সাথে সাথে ইরার হাত খামচে ধরল নীরা। ব্যস্ত হয়ে বলল, গরমের কথা বলছে ও। অন্তু নীরার দিকে এক নজর চেয়ে বলল, ও আচ্ছা, থাকো তাহলে, আমি একটু বেরোচ্ছি। সন্ধ্যার পরে দেখা হবে ইনশাআল্লাহ। আমি বোধহয় বিকালের দিকে চলে যাব ভাইয়া, দেখা হওয়ার সম্ভাবনা কম। কথাটা বলে মৃদু হাসলো ইরা। অন্তু অবাক হয়ে বলল, এইমাত্র নিয়ে এলে? এসে যাও চিন্তা কেন? বিয়ের পর আজই বোধহয় প্রথম এলে বাসায়। 2-1 দিন থাকো আমাদের সাথে। নীরা তোমায় খুব মিস করে। আগে ওর মন ভরুক, তারপর যাওয়ার চিন্তা করো, তার আগে নয়। অন্তুর কথায় চট করে অন্তুর দিকে তাকালো নীরা। নিজের 2 অক্ষরের নামটা জীবনের প্রথম খুব সুন্দর শোনালো তার কানে। প্রায় 3 মাস পর অন্তুর মুখে নীরা নামটা শুনতে পেয়ে অদ্ভুত এক তৃপ্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। ইরা জবাব না দিয়ে মৃদু হাসলো। এটুকু সময় ঠিকঠাকভাবে কেটে যায় বেশ স্বস্তি পেল নীরা। কিন্তু এই স্বস্তিটুকু বেশিক্ষণ টিকল না। দুপুরের পর পাশের বাসার এক মহিলা এসে নিত্যদিনকার গল্প জুড়ল। নীরা ইরা তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে। মহিলাটি বেশ পলাও করে জিজ্ঞাসা করলেন, বউয়ের বাড়ির থেকে কিছু দেয়নি ভাবি? জাহানারা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বললেন, কি দেবে? বউয়ের বাপের বাড়ির অবস্থা অত ভালো না। 5-6 বছর আগে বাপ মারা গেছে। তাই বলে কিচ্ছু দেবে না? আমাদের বাসায় কাজ করতো চম্পা নামের মেয়েটা। এই মাসের ওর বিয়ে হলো। ওর বিয়েতে আমাদের বাবু মামায় প্রায় 30,000 টাকা দিল। জামাইকে 1 লক্ষ টাকা আর একটা মোটরসাইকেল দিয়েছে বিয়েতে। বিবেক বলেও তো একটা কথা আছে, এমনি কিভাবে পাঠিয়ে দেয় মেয়ে? এটুকু শুনেই মেজাজ খারাপ হয়ে গেল ইরার। নীরা চোখের ইশারায় বোনকে শান্ত থাকার জন্য অনুরোধ করল। ইরার আগে ফুঁসতে ফুঁসতে চুপ করে রইল। জাহানারা বিরস মুখে বললেন, ওদের বিবেকে বাধা নাই, তাই দেয় নাই। অন্তু আর অন্তুর আব্বা কেউই এসব দেওয়া নেওয়া পছন্দ করে না। আমার শ্বশুর আব্বাও পছন্দ করতেন না। হাদিসে যৌতুক হারাম। মহিলা এবার দমে গেলেন। মিনমিন করে বললেন, যৌতুক কই ভাবি? এগুলো তো সামাজিকতা। জাহানারা জবাব দিলেন না। ইরা বোনের প্রতি বিরক্ত হয়ে শোবার ঘরের দিকে পা বাড়ালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালো। কানে এলো মহিলার কিছু কুৎসিত ভাবনা। ভাবি, শুনলাম বউ নাকি আপনার ছেলের থেকে বড়। কি একটা জমানা আসছে বলেন তো ভাবি? এই বুইড়া বুইড়া মেয়েগুলো ভদ্ররমন ছেলেগুলোর মাথা একদমই চিবিয়ে খাচ্ছে। আমার ননদের ছেলে সেও এমনই এক কাণ্ড করেছেন জানেন। হুট করে একদিন তার চেয়ে 4 বছর বড় এক মেয়েকে বিয়ে করে ঘরে ওঠালো। ছেলের কাণ্ড দেখে আপা কি করলো জানেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানা নিল। এই বউকে সে মানবে না। এদিকে ছেলেও বউ ছাড়বে না। কাঁচা বয়সের ছেলে, বাপ মার কথা শোনেনি। দুলাভাইও রাগারাগি। ছেলেকে ঘর থেকে বের করে দিবে অবস্থা। আমরা অনেক বোঝানোর পর আপা দুলাভাই মেনে নিল। কিন্তু আল্লাহ কি কাজ জানো ভাবে? বিয়ের 2 বছরের মাথায় সেই ছেলে বউকে তালাক দিয়ে দিল। বউকে নাকি এখন আর ভালো লাগে না। লাগবে কেমনে? যখন পুরুষ মানুষ কচি মেয়ে মানুষ বিয়ে করব, বয়স কমে কয়দিনই মনে ধরবে। আপনার ছেলেও এমন করবে ভাবি। মহিলার বলা প্রতিটা কথা যেন বিষের মতো ঠেকলো নীরার কানে। ছলছলে চোখ দুটো নিয়ে শোবার ঘরে দরজার কাছে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকালো। ইরার রক্তলাল চোখ দুটোর দিকে চেয়ে চুপ থাকতে অনুরোধ করলো। ইরা কিছু বলল না। বোনের দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে ঘরে ঢুকে গেল। নীরা নিজেকে শান্ত করে শোবার ঘরের দিকে পা বাড়াতে জবাব দিল জাহানারা, আমার ছেলে আপনাদের সৈকতের মতো নয় ভাবি। আর না ছেলের বউ অন্তু থেকে 4-5 বছরের বড়। মাত্র 2 মাসের পার্থক্য। এইটুকু পার্থক্য চোখে বাজে না। সংসার টিকে রাখতে চেষ্টা, ভরসা আর সততা লাগে। আমি তো শুনেছিলাম সৈকত ছেলেটার নাকি চরিত্রগত সমস্যা আছে। ছেলের চরিত্র খারাপ থাকলে তো ভাবি কচি খুকির সাথে বিয়ে দিলেও বেশি দিন মনে ধরবে না। ঘড়িতে 3টা বাজে। দুপুরের তীব্র রোদে বিকেলের মোলায়েম আভা ফুটছে। ক্রমে স্নিগ্ধ হয়ে উঠছে চারিপাশ।
ভার্সিটির নির্দিষ্ট একটা হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছে এক যুবক। পরনে তার 3/4 প্যান্ট আর টি শার্ট, মাথা ভর্তি এলোমেলো ঘন চুল, চোখ বন্ধ, হাত ছুটছে গিটারের তারে। তার পাশে রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু, হাত দুটো বুকের উপর স্থির। তো রাজারের টুংটাং শুধু ভালো লাগছে না, টেয়েছি চল। নাদিম থামলো, রেলিং থেকে লাফিয়ে নেমে বলল, অনুমতি নাই। রঞ্জন 2 মিনিট মাথায় ফোন দে। অনুমতি নেই, রঞ্জন 2 মিনিটের মাথায় ফোন দিবে। তার নাকি তার সাথে বিশেষ আলাপ আছে। আমার উপর করা হুকুম, রঞ্জন ফোন দেওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে আটার মতো দাঁড়িয়ে থাকতে হবে। নাড়াচাড়া করা যাবে না। তুইও নাড়াচাড়া করিস না, আটার মতো দাঁড়িয়ে থাক। অন্তু বিরক্ত চোখে তাকালো। আর প্রায় সাথে সাথেই নাদিমের ফোনে দেখা দিল সুদর্শন এক যুবক। লাল রঙা শর্টস আর ঢোলা ঢালা হোয়াইট টি শার্ট পরে বসে আছে সে। মাথা ভর্তি হালকা বাদামি চুলগুলো কপালময় বিস্তৃত, গায়ের ফর্সা রঙে কেমন বিদেশি বিদেশি ভাব। চুলের ছাদটাও আগের থেকে ভিন্ন। অন্তু আর নাদিমকে দেখেই অমায়িক হাসল রঞ্জন। নাদিম আর অন্তুর মনে একই সাথে বেজে উঠল একটি শব্দ, মাশাল্লাহ। বন্ধুদের সাথে স্বাভাবিক কুশলাদি শেষ করে ফট করে প্রশ্ন করল রঞ্জন, তুই নীরু, তোরা কেমন আছিস জন্তু? কয়বার জিজ্ঞেস করবি? বললাম তো সবাই ভালো। সবার কথা তো জিজ্ঞেস করিনি, তোরা নীরের কথা আলাদা করেও জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি তোরা দুজন মিলে কেমন আছিস। অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভালো আছি। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল, শান্ত কণ্ঠে বলল, কতটুকু ভালো আছিস জানি না, কিন্তু চাইলেই প্রত্যাশা থেকেও বেশি ভালো থাকতে পারিস। বিয়েটা খুব স্বাভাবিকভাবে না হলেও কিন্তু হয়েছে দোস্ত, আর তাদের সাথেই হয়েছে যাদের তোরা মনে প্রাণে উচাইতি, কেউ প্রকাশ্যে বা কেউ গোপনে। পার্থক্যটা এখানেই, ভালোও দুজনেই বেসেছিস, দোষও দুজনেই করেছিস, সাফারও দুজনেই করেছিস, কেউ বেশি বা কেউ কম। দ্যাটস ইট। অতীতে কি হয়েছে সেটা নিয়ে বসে থেকে বোকামি। আর বসে যদি থাকিস তাহলে কতদিন থাকবি? সারা জীবন? নীরাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা তোর একসময় থাকলেও এখন নেই। ওকে ছাড়া তুই নিজেই থাকতে পারবি না, এটা মানতে তুই বাধ্য। ধরা যেহেতু দিতেই হবে, তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ কি? মেয়েটা কি কষ্ট দিস না দোস্ত? আমাদের নীরু কেমন চাপা স্বভাবের তা তো তুই জানিস। দোষ না হয় করেছে, তুইও তো করেছিস, তাতে কি? ভালোবাসিস বলে নয়, বন্ধু হিসেবে না হয় সব ভুলে যা। হাতটা শক্ত করে ধরে একটু কাছে টেনে নে। নাদিমের থেকে যতটা শুনলাম তাতে মনে হলো নীরা তোকে পজিটিভলি চাইছে, সে সম্পর্কটাকে এগোতে চায়। ওর মতো মেয়ের এক পা এগিয়ে আসা মানে অনেক কিছু। এই পর্যায়ে গিয়ে লজ্জা পেয়ে গেল অন্তু। কটমট চোখে নাদিমের দিকে তাকালো। নাদিম মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকালো। অন্তুর নজরের হেরফের হয়নি দেখে গলা খাকারি দিয়ে বলল, অমানে তাকাস কেন বল? কি কইছি আমি? আমি শুধু কইছি অন্তর না হলে ব্যান্ডেজ পুরার জন্য হইলে একটা বই ফুকা দরকার। কয়েক কামড়ায় না বইলেই তো ফার্মেসির সামনে দিয়া যাই, অথচ ব্যান্ডেজ ট্যান্ডেজ কিনতে পারে না। ফার্মেসির মালিকগুলা লাইগা মায়া লাগে। ভাই, তোর যেহেতু বউ ফুকা আছে, তুই তো সঠিক ব্যবহার কর। ফার্মেসির মালিকদের একটু উপকার কর। প্রয়োজনে আমি নমু রঞ্জন চুয়া মিল্লা তোর এই ব্যান্ডেজ কিনে দেবো। নিজের লাগাইতে পারতেছি না তাতে কি? তুই লাগাবি, দরকার পড়লে সারা শরীর লাগাবি। অন্তু নাদিমের দিকে তেড়ে গিয়ে বলল, সারা, ওই তুই খারাপ, তোর মৃত্যু আজ অনিবার্য। ইরা ঘরময় পায়চারি করছে, রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার। নীরা বিছানার উপর বসেছিল, মৃদু কণ্ঠে বলল, এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি ইরু, দয়া করে এই নিয়ে ঝামেলা বাড়াস না। ইরা নীরার সামনে এসে দাঁড়ালো, ফুঁসে উঠে বলল, আমি ঝামেলা বাড়াচ্ছি? আমি? তোমার কি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই আপু? এত কিছুর পরেও মুখে কুলুপ মেরে বসে আছো। পড়াশোনা করেছো, শিক্ষিত একটা মেয়ের মাঝে সমাজের নিকৃষ্টতার মতো আচরণ কেন থাকবে? এই মধ্যযুগের মতো স্বামীর পা ধরে বসে থাকা তোমার শোভা পায় না আপু। তোমার তো উচিত এদের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে নিজের মূল্য বোঝানো। ঘরের বউ বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। বিয়ে করে কি ছেকে কিনে নিয়েছে নাকি? কি পড়বে কি খাবে সেটা ওরা ঠিক করে দেয় আর কি। ফাকিং দ্য সিস্টেম। ইরু আসতে। ইরা আবারও চেতে উঠল। এবার বোনের দিকে চেয়ে গলা উঁচু করে বলল, আস্তে কেন? আস্তে কেন বলবো? মিথ্যে কিছু বলেছি? তোমার মতো সতী সাবিত্রীদের জন্যই না মেয়েদের আজ এই অবস্থা। সত্য কথা বলতে ভয় কিসের? কিসের এত ভয় পাও তুমি? ওদের সাহস কি করে হয় তোমার বয়স নিয়ে কথা বলার? আমরা তাদের পায়ে ধরেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। তাদের ছেলে যে এসব কাণ্ড করলো সেগুলো চোখে পড়ে না তাদের? তোমার জায়গায় আমি থাকলে না এমন স্বামী সংসারকে লাথি দিয়ে নিজের অবস্থান বুঝাতাম। এনিওয়ে, তুমি যে দিনরাত এসব কথা শুনে শুনে পেট ভরাচ্ছ তা তোমার ফেরেশতার মতো স্বামী জানে তো, নাকি এসব তার ইন্ধনেই চলছে? ইরার কথায় কোনো রূপ উচ্চবাচ্য করল না নীরা। শান্ত চোখে চেয়ে বলল, তোর ভাইয়া কিচ্ছু জানে না, এসব জানার প্রয়োজনও তার নেই। গলার স্বর নিচু করে চুপচাপ বস। উচ্চ বাচ্চ করলেই সব সমস্যার সমাধান হয় না ইরু। ইরা জবাব দিল না, চোখ মুখ শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরা নরম কণ্ঠে বলল, তোর দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে
আমার সেলফ রেসপেক্ট নেই। আমার স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু বেরিয়ে যাব তো যাব কোথায় সেটা তো বললি না। বিয়ে ভাঙার পর কম অপদস্থ হতে হয়নি আমায়। নিজের জন্মদাতা মায়ের কাছে উঠতে বসতে জ্বালা ধরা কথা শুনতে হয়েছে। মায়ের কথা সহ্য করতে পারলে শাশুড়ি মায়ের ঝাড় কেন সহ্য করতে পারবো না ইরু? উনি শাশুড়ি বলে জামা কাপড়ের প্রতি মায়ের দেওয়া রেস্ট্রিকশন মেনে চলতে পারলে শাশুড়ি মায়ের রেস্ট্রিকশন মানতে দোষ কি? আচ্ছা সব বাদ দে। ধর আমি তোর ভাইয়াকে ডিভোর্স দিলাম, কিন্তু তারপর তোর উত্তর হবে পড়াশোনা করছি, নিজের খরচ চালানোর যোগ্যতা আমার আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পড়াশোনা করলেই কি চাকরি পাওয়া সম্ভব? সব শিক্ষিতদের চাকরি দেওয়ার যোগ্যতা কি সরকারের আছে? ধর চাকরিটাও পেয়ে গেলাম, কিন্তু আমার সেফটি, দিন শেষে কে হবে একটু ভরসা? আমার মা, ভাই, অথবা তুই? একবার বিয়ে ভাঙার পর পরই যারা সমাজের রোষানলে পড়ে যায়, প্রায় ছাড়তে চেয়েছিল, তারা কি করে শেষ পর্যন্ত এই সোকল্ড ডিভোর্সি মেয়ের পাশে থাকবে বলে তোর ধারণা? থাকবে না ইরু, কেউ থাকবে না, এমনকি তুইও না। ইরা কিছু বলার জন্য মুখ খুলতেই তাকে থামিয়ে দিল নীরা। ভীষণ ধৈর্য নিয়ে ছোট বোনকে বোঝানোর চেষ্টা করলো। সব জায়গায় প্রতিবাদ করতে নেই ইরু, সব প্রতিবাদ সুখ ডেকে আনে না। মাঝে মাঝে সহ্য করে নিতে হয়, মানিয়েও নিতে হয়। সহ্য? এটা সহ্যের পর্যায়ে পড়ে বলে তোমার ধারণা? উঠতে বসতে নিজের যোগ্যতা, পরিবার, ভূষণ ভাষণ এগুলো নিয়ে খোটা খেয়ে চলো তোমার কাছে মানিয়ে নেয়া? সারা জীবন এভাবে মানিয়ে মানিয়ে কাটিয়ে দেবে তুমি? সারা দিন গাধার মতো খাটছো, তাদের তালে তালে নাচছো তুমি, তবু প্রাপ্য সম্মানটুকু নেই। এটা বাড়ির বউয়ের নমুনা? এমন হলে না আমি কারো বাড়ির বউই হতে চাই না। এমন নিকৃষ্ট জীবন থেকে একটা গৃহপালিত পশুর জীবনও বেশি প্রেফার করব আমি। অন্তত তাদের 2 লোকমা ভাতের বিনিময়ে উঠতে বসতে কেউ অপমান তো আর করবে না, অপমান তো আর গিলতে হয় না, তাই না? আমাদের এই মানিয়ে নেওয়া তদবিরের জন্যই সমাজের এই অবস্থা। আজ তুমি মানিয়ে নিচ্ছ, কাল তোমার মেয়ের মাথাতেও এই একই বীজ ঢুকাবে, পশু সেও মানিয়ে নেবে। এই মানিয়ে নেওয়ার ট্রেন্ডগুলো দিয়ে সমাজটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে তোমার মতো কিছু সতী সাবিত্রী। নিজের জীবনটাকে নরক বানানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ সন্তানের জীবনটাও নরক বানাচ্ছ তুমি। তোমার নিজের প্রতি ঘৃণা আসছে না আপু? নীরা স্তম্ভিত চোখে চেয়ে রইল। ইরা নিজের রাগ ধরে রাখতে না পেরে মুখ ফুলিয়ে শ্বাস নিল। নীরার সামনে চেয়ার টেনে বসলো। টেবিলের সামনে থেকে চেয়ার টেনে নিতেই প্রচণ্ড শব্দ হলো মেঝেতে। ইরা ক্ষোভ নিয়ে বলল, তুমি একসময় আমার আইডল ছিলে আপু। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সংগ্রামটা তুমি করেছিলে, যে সাহসটা দেখিয়েছিলে, সেই সাহসটাই ছিল আমার অনুপ্রেরণা। আমার ভেতরটা বদলে গিয়েছিল আপু। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তুমি অন্যরকম, সমাজের বিশ্রী নিয়মগুলোতে বাধা পড়ার মতো মানুষ তুমি নাও। কিন্তু আমি ভুল, তুমি পাল্টে গিয়েছো আপু। আজ এতদিন পর তোমাকে আমার মেরুদণ্ডহীন বলে মনে হচ্ছে, আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে। আর এমন একজন মানুষের জন্য মেরুদণ্ডহীন হয়ে পড়েছ যার কাছে তোমার বিন্দু মাত্র সম্মানটুকু নেই। আমি বিস্মিত হয়ে দেখছি একটা মানুষ কিভাবে তার ভাইকে নিজের স্ত্রীর ড্রেস আপের কথা বলতে পারে। নিজের স্ত্রীর পোশাক নিয়ে আলোচনা কি ভাইয়ের সাথে শোভা পায়? কতটা কাপুরুষ সেই ব্যক্তি, ছি! নীরার চোখ দুটো টলমল করে উঠল। বুকের ভিতর কিছু একটা ভেঙে গুঁড়ো হলো। ইরার অনবরত ছুটতে থাকা ঠোঁট দুটোর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নীরা। ভাষাহীন অনুভূতিহীন চোখ দুটোতে নামলো ফোঁটা ফোঁটা সাদা বৃষ্টির নহর। সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের থমথমে মুখ দেখল অন্তু। 2-1টা প্রশ্ন করে উত্তর না পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি আসতে ব্যাগ হাতে বেরিয়ে এলো ইরা। ইরার থমথমে রাগান্বিত চোখ মুখ দেখে কিছুটা থমকালো অন্তু। আসার চেষ্টা করে বলল, ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? বাড়ি ফিরছি। বাড়ি ফিরছো মানে? এই সন্ধ্যাবেলা একে কিভাবে যাবে তুমি? যেতে যেতে কত রাত হবে ধারণা আছে? আজ রাতটা আপাতত থাকো, আমি না হয় কাল পৌঁছে দেবো তোমায়। ইরা তীক্ষ্ণ চোখে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলল, যাকে সঙ্গ দেওয়ার কথা তার খোঁজটাই তো নিতে পারেন না ভাইয়া। অযথা আমার প্রতি মায়া দেখি কি লাভ? পুরুষদের পুরুষসুলভ আচরণ আর অভিনয় আমার না একদমই পছন্দ না ভাইয়া। ইরার অপ্রত্যাশিত উত্তরে হতবুদ্ধি হয়ে গেল অন্তু। ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়িয়েছে নীরা। চোখ মুখ ঈষৎ লাল, শাড়ির আঁচল অবিন্যস্ত। নীরা কণ্ঠে কঠোরতা ঢেলে বলল, ভদ্রভাবে কথা বল ইরু। ইরা প্রায় সাথে সাথে উত্তর দিল, এটাই তো আমার সমস্যা আপু, আমি যার তার সাথে ভদ্রতা বজায় রাখতে পারি। ইরার উগ্র ব্যবহারে অবাক হলো অন্তু। সবার চোখে মুখের গম্ভীরতা দেখে কিছু একটা আঁচ করল সে। নীরার মুখের দিকে চেয়ে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে? নীরার মুখের দিকে চেয়ে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল।
নীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্তুকে পাশ কাটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ইরা। অন্তুকে স্তম্ভিত করে দিয়ে সকলের নিষেধকে উপেক্ষা করে ভরা সন্ধ্যায় রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো ইরা। অন্তু নিজের দোষ বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল শুধু। অফিস থেকে ফিরে মেয়ের ঘরে উকি দিলেন নুরুল সাহেব। অন্ধকারে ডুবে থাকা ঘরটিতে ঝাপসা জ্যোৎস্নার আলো, ঘর জুড়ে হিমধরা নিস্তব্ধতা। নুরুল সাহেব সাবধানে দরজায় এসে দাঁড়ালেন। খোলা জানালার মুখে জ্যোৎস্নায় ডুবে থাকা রমণীকে দেখতে পেয়ে মৃদু হাসলেন। রমণীর বাঁধন ছাড়া উন্মুক্ত চুলে তখন ঢেউ খেলানো জ্যোৎস্নার মেলা। নুরুল সাহেব ধীর পায়ে জানালার মুখোমুখি বিছানায় এসে বসলেন। আদুরে কণ্ঠে ডাকলেন, নমুমা। নম্রতা চমকে তাকালো। পর মুহূর্তে বাবার উপস্থিতি টের পেয়ে ঝলমল করে উঠল তার মুখ। জানালা থেকে সরে গিয়ে বাবার পাশে গিয়ে বসলো। হাসি মুখে বলল, শুভ সন্ধ্যা বাবা। নুরুল সাহেব হাসলেন। নম্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। নম্রতা আগ্রহ নিয়ে তাকালো। নুরুল সাহেব ছোট্ট একটা শ্বাস নিয়ে বলল, তুই কি এখন বিয়ের জন্য তৈরি মা? ডাক্তার আরফানের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, আমরা কি এগোবো? নম্রতা উত্তর দিল না। নুরুল সাহেব আবারও বললেন, জীবনটা যেহেতু তোর, জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুধু তোর। তোর যদি মনে হয় তুই তৈরি আছিস তাহলে আমরা এগোবো, আর যদি মনে হয় আরও সময় প্রয়োজন তাহলেও কোনো সমস্যা নেই। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোর হ্যাপিনেস। তুই খুশি তো পৃথিবী খুশি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নে, কোনো তাড়াহুড়া নেই। নুরুল সাহেবের কথা শেষ হতেই চোখ ধাঁধানো আলোয় ভরে গেল ঘর। নম্রতা নুরুল সাহেব ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালেন। নম্রতার মা এক হাতে খাবার ট্রে নিয়ে গটগট করে ভেতরে ঢুকলেন। তার পেছন পেছন এলো নন্দিতা। খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন মেহেরুমা, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমি এসব ডাক্তার ফ্যাক্টরের কাছে মেয়ে বিয়ে দিব না। আজ ঢাকা আছে, কাল যদি কোনো পাড়াগায় পোস্টিং হয় তখন। বড় আপার ছেলের পোস্টিং কোথায় হয়েছিল দেখোনি? ঠিকঠাক যোগাযোগ সুবিধা পর্যন্ত নেই। ওখানে আমার মেয়ে কেমন থাকবে কে জানে। আমি আমার মেয়েকে ঢাকার বাইরে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবো? মেয়ের উপর যদি ওরা অত্যাচার করে। মেহেরুমার কথায় তিনজোড়া চোখ স্তম্ভিত হয়ে চেয়ে রইল। তিনজন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে আবারও মেহেরুমার দিকে তাকালো। নুরুল সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমার দূরদর্শী চিন্তায় মুগ্ধ আমি মেহেরুমা। ইউ আর আ গ্রেট ইমেন। কি আশ্চর্য, এই দুর্দান্ত যুক্তিগুলো আমার মাথায় কেন এলো না মেহেরুমা? নন্দিতা মুখ টিপে হাসলো। মেহেরুমা খেপে উঠে বললেন, এই তুমি আমার সাথে ফাজলামো করছো? নুরুল সাহেব সরল গলায় বললেন, হ্যাঁ করছি। তোমার কথাবার্তা ফাজলামো করার মতোই বলে মনে হচ্ছে। গ্রো আপ মেহেরুমা। মেহেরুমা জ্বলে উঠে বললেন, কেন, কি এমন বলেছি আমি? আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা থাকবে না। আমার ফোলা মেয়ে, সংসারে জুত ঝামেলা বুঝে কিছু? আমি এমন জায়গায় মেয়ে দিব যেখানে তার এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খেতে হবে না। নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। চশমা পরিষ্কার করতে করতে বিড়বিড় করে বললেন, নির্বোধ মহিলা। মেহেরুমা রাগান্বিত চোখে তাকালেন। বাবা মার ঝগড়ার প্রথম পর্যায়ে দেখে মৃদু হাসল নম্রতা। নুরুল সাহেব শান্ত কণ্ঠে বললেন, আরফান নামক ছেলেটিকে আমি দেখেছি, দুর্দান্ত ছেলে, জেন্টলম্যান। অত্যাচার তো দূর, তোমার মেয়েকে মাথায় তুলে রাখবে। এরপরও যদি সেফটিসফিকেশন না আসে তাহলে তুমি নিজেই ওদের সাথে দেখা করো, কথা বলো। ওনারা আমাদের নিমন্ত্রণ দিয়েছেন। তাদের দেখে শুনে যদি মনে হয় সেখানে তোমার মেয়ের এতটুকু অযত্ন হবে তাহলে বিয়ে ক্যান্সেল। মেহেরুমা স্বামীর কথার পিঠে কিছু বলবে তার আগেই উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল নম্রতা। মায়ের গালে আলতো উঁচু মুখে ভীষণ আদুরে কণ্ঠে বলল, আই লাভ ইউ আম্মু। তুমি পৃথিবীর সব থেকে ভালো আম্মু। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। নম্রতার এটুকু কথাতেই চোখ দুটো ছলছল করে উঠল মেহেরুমার। বোনের দেখা দেখি ছুটে এলো নন্দিতা। মায়ের গলা জড়িয়ে ধরে চুমু খেলো সে। মেয়েদের হাতের উপর হাত রেখে রুদ্ধ কণ্ঠে বললেন মেহেরুমা, তুমি ওদের মানা করে দাও তো, আমি আমার মেয়ে বিয়ে শাদী দেব না। নম্রতা হাসলো। নন্দিতা তীব্র প্রতিবাদ করে বলল, আমি বিয়ে না করলে আমার হবু বর তো চিরকুমার থেকে যাবে না। বিয়ে তো আমাকে করতেই হবে আম্মু। আমি তো আমার বরকে কষ্ট দিতে পারি না, তাই না? নন্দিতার কথায় হেসে ফেললেন নুরুল সাহেব। মেহেরুমা তীক্ষ্ণ চোখে তাকালেন। রাগান্বিত কণ্ঠে বললেন, আমি আমার মেয়েদের বিয়ে শাদী দেব না। এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। সারাদিন বিয়ে বিয়ে করবে না। বাবার থেকে এসব
বেলহাজ কথা শিখেছে দুজনে। খবরদার আমার মেয়েদেরকে এমন বেলহাজ কথা বলতে শেখাবে না নুহুর বাবা। নুরুল সাহেব হাসলেন, হাত বাড়িয়ে মেয়েদের কাছে ডেকে বললেন, বন্ধুদের সাথে যে কথাগুলো অনায়াসে বলা যায় সেই কথাগুলো বাবা মাকে কেন বলা যাবে না মেহেরুমা? বাবা মা সন্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এই কথাটা তো শুধু মুখে মুখে আওড়ালে হবে না, কিছু কিছু ক্ষেত্রে জাস্ট বিহেভ লাইক আ ফ্রেন্ড। আমার মেয়েরা আমার কাছে উন্মুক্ত। লজ্জা ধরে রেখে চুপ থাকতে শেখালে তো ওদের সমস্যা। দুর্বলতা প্রশ্নগুলো আমার পর্যন্ত পৌঁছাবে না। ওদের বলতে দাও, লাভিং ডটার্স, ইউ ক্যান সে এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। খাবার টেবিলে থমথমে নিস্তব্ধতা। জাহানারার মুখশ্রী গম্ভীর। খাবার টেবিলের ছোটখাটো কাজগুলোতে প্রকাশ পাচ্ছে তেজ। নীরা শুকনো মুখে ভাতের গামলাটা হাতে নিতে একরকম ছিনিয়ে নিলেন জাহানারা। আনিসুল সাহেবের পাতে ভাত বেড়ে দিয়ে বাকি কাজটুকুও করলেন নিজ হাতে। অন্ত ব্যাপারটা নিঃশব্দে খেয়াল করলো। নীরা মৃদু কণ্ঠে বলল, আপনিও বসে পড়েন মা, খাবারগুলো আমি এগিয়ে দিচ্ছি। জাহানারা ক্ষোভ নিয়ে তাকালেন, কিন্তু কিছু বললেন না। সন্ধ্যা থেকে নীরাকে চোখে লাগার মতো এড়িয়ে চলছেন তিনি। কোনো কথাই বলছেন না, কোনো কাজে হাত লাগাতেও দিচ্ছেন না। নীরা মিনমিন করে আবারও একই কথা বলতেই ধমকে উঠলেন জাহানারা। কেন তুমি এগিয়ে দেবে কেন? যাতে বাপের বাড়ি গিয়ে বলতে পারো শ্বশুর বাড়িতে শাশুড়ি তোমায় খাটিয়ে মেরেছে, তোমার জীবন নাশ নাশ করে দিয়েছে। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু বিরক্ত হয়ে বলল, এভাবে কথা বলছো কেন আম্মা? অন্তুর কথায় যেন জ্বলে উঠলেন জাহানারা। সন্ধ্যায় নীরার কথাগুলো কানে না এলেও ইরার কথাগুলো কান এড়ায়নি তার। সেই ক্ষোভ আর রাগ নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন। অন্তু আহত কণ্ঠে বলল, ও খুব খারাপ ভাবে বলে ফেলেছি, তোর বের পা ধরে মাপ চাইতে হবে এবার। অন্তু হতাশ কণ্ঠে বলল, আম্মা? জাহানারা বেগম টলটলে চোখে তাকালেন। আম্মা? কিসের আম্মা? আম্মা মানিস আমারে তুই? বিয়ের 2 দিনের মাথায় বউয়ের আঁচল ধরতে শিখে গিয়েছিস। তোর বউ পেটের রানী, তোর বউ পটের রানী। তার জন্য এই বয়সে এসে জোয়ান ছেলের সামনে চর খেতে পেরেছি, আর সামান্য পাপ ধরতে পারবো না? তোর বউকে তো সমাজেই চলতে হবে এখন। কত লায়ক হয়ে গিয়েছিস তুই। আজ স্বামীর হাতে চর খেয়েছি, কাল ছেলের হাতে চর খাবো, সমস্যা কই? নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু হতাশ কণ্ঠে বলল, ছোট্ট একটা কথা ধরে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আম্মা? আমারে আম্মা ডাকবি না, আমি কারো আম্মা নই। তোর বউকে নাকি গাধার মতো খাটিয়ে মারি আমি। বিরাট অপরাধ হয়েছে আমার। আজ থেকে তার কোনো কাজ করার প্রয়োজন নেই। স্বামী ছেলের ঘাড়ে বসে খাচ্ছি। জন্ম মূর্খ মানুষ, বউকে কথায় কথায় অপদস্থ করি। ছেলে খেপে গিয়ে 2-4টা চর মারতেই পারে। মাফ করে দে, কাল থেকে সব কাজ আমি করব। কাজ করে দুমুঠো ভাত জুটলে খাবো, নয়তো নয়। ভাতের শেষ লোকমাটা গলা দিয়ে নামলো না অন্তুর। মায়ের মুখের দিকে আহত দৃষ্টিতে চেয়ে রইল। আনিসুল সাহেব ধমকে উঠে বললেন, দুমুঠো জুটলে খাবে মানে কি? তোমার ছেলের পয়সা খাও তুমি? এই বাড়ি তোমার ছেলের? এত লায়েক? নীরার নতশ্রী শুকনো মুখটাতে খেলে গেল অচেনা এক উদ্বেগ। ইরার সেই অবুঝতে যে গুছিয়ে আসা সংসারটাকে আবারও নরক করে দিয়ে গেল, তা কি করে সামলাবে নীরা? বোনের ভালো করতে গিয়ে কি ভয়ানক সর্বনাশটাই না করে গেল মেয়েটা। ঘড়িতে কয়টা বাজে জানা নেই নীরার। বারান্দায় আজ জ্যোৎস্নাদের মেলা। ঝিরি ঝিরি বাতাসে মৃদুবন্দর ঠান্ডা ভাব। বারান্দার এক কোনায় টুলের উপর বসে আছে নীরা। উদাসী দৃষ্টিতে চেয়ে আছে তারা ভর্তি আকাশে। শাড়ির আঁচলটা গড়িয়ে আছে মেঝেতে। হাত খোপা করা চুলগুলো আজ উন্মুক্ত। গালের উপর শুষ্ক জলের ধারা। বেশ কিছুক্ষণ অনুভূতি শূন্যভাবে বসে থেকে 2 হাতে মুখ ঢাকলো নীরা। বুক বেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নিজের জীবনটাকে আরো একবার বোঝা বলে বোধ হলো তার। বেঁচে থাকাটাই বড়ই নিষ্প্রয়োজন, অযথা বলে মনে হতে লাগলো। প্রিয়দের জীবনে নিজের জন্য বিন্দুমাত্র মিষ্টতা খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে পড়ল, ঠিক তখনই অন্য কারো উপস্থিতি টের পেল নীরা। মুখ থেকে 2 হাত সরাতেই বারান্দার দরজায় অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। নীরাকে অবাক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো অন্তু। মেঝেতে হাঁটু গেড়ে নীরার মুখোমুখি বসলো। নীরার হাত দুটো আলতো করে নিজের হাতে তুলে নিয়ে চোখে চোখ রাখলো। নীরা বিস্মিত স্তম্ভিত চোখ দুটো থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটার টসটসে জল। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নীরার ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো তার হাতে। নরম কণ্ঠে বলল, আম্মা এত রেগে আছেন কেন? কি হয়েছিল সন্ধ্যায়? স্তম্ভিত নীরা জবাব দিতে পারল না। স্থির চেয়ে রইল অন্তুর চোখে মুখে।
পুরো ব্যাপারটা নীরার কাছে অবিশ্বাস্য স্বপ্ন বলে বোধ হচ্ছে। অন্তু একটা হাত নীরার গালের উপর রাখলো। নিশ্চয়ই কিছু ঘটেছিল, না বললে জানবো কি করে? ইরার সাথে কিছু হয়েছে? এবারও জবাব দিল না নীরা। তার শরীর কাঁপছে। এই স্বপ্নটা সত্যি যদি স্বপ্ন হয় সেই ভয়ে শরীর কাঁপিয়ে কান্না পাচ্ছে। অন্তু আগের মতোই নরম স্বরে ডাকলো, নীরু। অন্তুর এই ছোট্ট ডাকে ডুকরে কেঁদে উঠল নীরা। চেয়ার ছেড়ে মেঝেতে বসে ভয়ে ভয়ে মাথা রাখলো অন্তুর বুকে। অন্তু বাধা দিল না, মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। এই এত বছর পর নিজের খোলস ভেঙে বেরিয়ে এলো নীরা। অন্তুর একটু আদর, একটু প্রশ্রয় পেয়ে বুকের সব কষ্টগুলোই প্রথমবারের মতো প্রকাশ করলো সে। রুদ্ধ কণ্ঠে বলল, আমার আর সহ্য হচ্ছে না, এই সংসার, এই জীবন আর ভালো লাগছে না। যতই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই সমস্যায় জড়িয়ে পড়ছি। নিজেকে এত উটকো কেন লাগছে আমার? কারো জীবনে বিন্দু মাত্র মিষ্টতা নেই আমার জন্য। সারাদিন চাতক পাখির মতো অপেক্ষা করি কখন অন্তু ফিরবে, কখন আমার সাথে একটু হেসে কথা বলবে। কিন্তু কিন্তু অন্তু তো কখনো আমার কাছে ফেরে না। আমি এই অন্তুকে প্রচন্ড ভয় পাই, তার দিকে তাকাতে ভয় পাই, তাকে ছুতে ভয় পাই। এটুকু বলেই থামলো নীরা। ক্লান্ত কণ্ঠে বলল, আমি ক্লান্ত অন্তু, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একটুও না। অন্তু দীর্ঘশ্বাস ফেললো। নীরার চুলে আলতো হাত বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, সরি, প্রেমিক হিসেবে সরি, হাজবেন্ড হিসেবে সরি, বন্ধু হিসেবে আই এম এক্সট্রিমলি সরি দোস্ত। নীরা মাথা তুলে তাকালো, চোখ ভর্তি বিস্ময় নিয়ে ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল। অন্তু নীরার আঁচলটা ঠিক করে দিতে দিতে বলল, কি হয়েছিল সন্ধ্যায়? নীরাকে স্থির তাকিয়ে থাকতে দেখে চোখের ইশারায় বলল অন্তু। বহুদিন বাদে অন্তুর চোখ দুটো যেন চিরপরিচিত হয়ে উঠল নীরার চোখে। ইরা আসার পর একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো যতটা সম্ভব সংক্ষিপ্ত করে বলে ফেলল নীরা। অন্তুর কপালে মৃদু কুঞ্চন দেখা দিল। বেশ কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভাবলো। নীরাকে ভীত চোখে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করলো অন্তু। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, আমি আমাকে সামনে নেব। আম্মা উপরে শক্ত হলেও ভেতরে খুব নরম। ইরার অভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আমার কষ্ট পেয়েছেন। আমাকে আমি প্রচন্ড ভালোবাসি নীরা, অতটা ভালো এখনো কাউকে বেশি উঠতে পারিনি। এটুকু বলেই থামলো অন্তু। মুখ কাচুমাচু করে অন্যদিকে তাকালো। তারপর ফট করে বলে ফেললো, তাই বলে বউকে যে খুব কম ভালোবাসি তেমনটাও নয়। কথা শেষ করে বারান্দা থেকে ভেতরে ঘরে গেল অন্তু। নীরা স্তব্ধ চোখে দেখল নতুন অন্তুর নতুন সূর্যোদয়। পার্পেল রঙের গাউন গায়ে স্থির বসে আছে ছোঁয়া। কাজের মেয়েটি চুল বাঁধছে। স্মৃতিহক তীক্ষ্ণ চোখে লিপস্টিক পর্যবেক্ষণ করছেন। পার্পেল রঙের জামার সাথে লাল খয়েরি নাকি পার্পেল রঙের লিপস্টিক লাগানো যেতে পারে তাই নিয়ে মারাত্মক দোটানায় পড়েছেন। ছোঁয়া মনে মনে নিজেকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উত্তেজিত হওয়ার বদলে ক্রমে ঝিম ধরে আসছে মন। এক সপ্তাহ পরে বিয়ের তারিখ ঠিক করেছেন বাবা মা। সাইম ব্যস্ত মানুষ, অত ছুটি সে পাবে না। তাছাড়া বিয়ের পর হানিমুন বলেও একটা ব্যাপার আছে। সাইমের পছন্দ অনুযায়ী দুর্দান্ত কিছু হানিমুন সুইটসও ঠিক করে ফেলেছেন বড় খালামুনি আর স্মৃতিহক। ছোঁয়াকেও পছন্দের কথা জিজ্ঞেস করেছিল সাইম, কিন্তু সিদ্ধান্ত না নিতে নিতে অনভ্যস্ত ছোঁয়া তার অপছন্দের কথা জানাতে পারেনি। তার পছন্দের কথা জানাতে পারেনি। কোনো পছন্দের জায়গা সে ভেবেই পায়নি। অবশেষে সবটা মায়ের উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থেকেছে সে। আজ আবারও সাইমের সাথে দেখা হবে ছোঁয়ার। এর আগেও বার দুয়েক দেখা হয়েছিল তাদের। সাইম সুদর্শন, ওয়েল মেনটেন্ড ছেলে। ভার্সিটি প্রফেসর হওয়ায় কথাবার্তায় সবসময় প্রফেসর প্রফেসর ভাব। তাদের যেদিন প্রথম দেখা হলো সেদিন সাইমের প্রথম প্রশ্ন ছিল, টাইম টেবিল সম্পর্কে এক্সাক্ট ধারণা কি আপনার? ছোঁয়া কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল এমন প্রশ্নে। কেউ যে হবু বউয়ের সাথে দেখা করতে এসে এমন উদ্ভট প্রশ্ন করতে পারে তা যেন ধারণাতেই ছিল না ছোঁয়ার। ছোঁয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু হেসে কফি কাপে চুমুক দিয়েছিল সাইম। গম্ভীর কণ্ঠে বলেছিল, আপনার বড় খালামণি বলেছিলেন আপনি নাকি প্রচুর পড়ুয়া মেয়ে। বড় খালামণির কথাটা সম্পূর্ণ সত্য বলে মনে হচ্ছে না। তারপরে সময়টুকু দক্ষ শিক্ষকের মতো টাইম ট্রাভেল সম্পর্কে বুঝিয়েছে সাইম। ছোঁয়া বুঝেছে। রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে আপাদমস্ত ক্লাস শেষ করে ফিরে আসার মতো অনুভূতি হয়েছে ছোঁয়ার। অথচ সে ভেবেছিল ডেট নামক বিষয়টা ভীষণ উত্তেজনাপূর্ণ হয়। স্মৃতিহক রুম থেকে বেরিয়ে যেতেই ফোন হাতে নিল ছোঁয়া। নম্রতা নীরাকে ফোনে না পেয়ে নাদিমকে ফোন লাগালো। 3 বারের মাথায় ফোন উঠালো নাদিম। প্রচন্ড বিরক্ত হয়ে বিসমিল্লাতে 2-3টা বিশ্রী গালি উপহার দিয়ে বসলো সে। ছোঁয়া সেসব তোয়াক্কা না করে বলল, তুই কখনো ডেটে গিয়েছিস? ছোঁয়ার প্রশ্নে যেন আকাশ থেকে পড়লো নাদিম। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে ধমকে উঠে বলল, কেন ডেট ফিটে গেলেও তোরে কইতে হবে না কেন?
বাই এনি চান্স তুই কি ডেটের ক্লাসিফিকেশন শোনার লাগিয়া ফোন দিছিস আমারে? শোন চুয়াইয়া, তুই হলি ইংলিশ বলদ। বলদের ডেটে কোনো ক্লাসিফিকেশন নাই। এদের একমাত্র ডেটই হলো গলা মিলিয়ে হাম্বা হাম্বা করা। তুই তোর অস্ট্রেলিয়ান গরুকে নিয়ে হাম্বা হাম্বা শুরু করে দে। হাম্বা হাম্বা করতে করতে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেল। তোর এই হাম্বা হাম্বা প্রতিযোগিতার জন্য পুরস্কারের ব্যবস্থা করব আমি। পুরস্কারের নাম হবে হাম্বা রেটিং। পুরস্কারের নাম শুনো না? বেলা 9টা। রমনায় নিজস্ব অফিসে বসে আছেন নুরুল সাহেব। টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ আর খুলে রাখা অমীমাংসিত ফাইল। নাকের ডগায় চশমা রেখে ফাইলের প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন তিনি। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো বেয়ারা। ছড়ানো ছিটানো ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে বিনীত কণ্ঠে বলল, আপনার সাথে একজন দেখা করতে আইছে স্যার। নুরুল সাহেব ভ্রু কুচকালেন, চশমার উপর দিয়ে কুটিল চোখে তাকালেন, বিরক্ত কণ্ঠে বললেন, এত সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? নাম কি? বেয়ারা পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিয়ে বলল, অ্যাপয়েন্টমেন্ট বোধহয় ছিল না স্যার, এই কার্ডটা আপনাকে দিতে বলেছে। ভেতরে আসতে বলবো স্যার? নুরুল সাহেব কার্ডটা নিলেন, গোয়েন্দাদের মতো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন, উল্টে পাল্টে দেখে নিয়ে মৃদু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বেয়ারার দিকে তাকালেন, আঙ্গুলের ডগা দিয়ে চশমাটা ঠিক করে নিয়ে বললেন, আসতে বলো। বেয়ারা নির্দেশ পেয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পরই দরজার মৃদু শব্দ হলো। কেউ একজন ভরাট অথচ বিনয়ী কণ্ঠে অনুমতি চাইল। মে আই কাম ইন স্যার? নুরুল সাহেব তাকালেন, কয়েক সেকেন্ড দরজার দিকে চেয়ে থেকে মাথা নাড়লেন, ঠোঁট নেড়ে বললেন, বসুন। আরফান ভেতরে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। আরফানের কার্ডটা এখনো নুরুল সাহেবের হাতে। নুরুল সাহেব কার্ডটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন, ডক্টর আরফান আলম, লেকচারার অফ ঢাকা মেডিকেল কলেজ, রাইট? জি স্যার। স্যার বলছেন কেন? আমি কি আপনার কলেজের প্রফেসর? নুরুল সাহেবের প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলো আরফান। হাসার চেষ্টা করে বলে, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট, অভিজ্ঞ একজন মানুষ। স্যার ডাকাটাই বোধ হয় যথাযথ। আপনি কোনো কেসের কাজে এসেছেন নাকি পার্সোনাল? আরফান জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, পার্সোনাল। তাহলে স্যার শব্দটা অ্যাভয়েড করুন। আরফান কিছুটা বিপাকে পড়ল, আঙ্গুলের ডগা দিয়ে ডান চোখের ভ্রু চুলকিয়ে বলল, আসলে আঙ্কেল। আরফানকে মাঝপথে থামিয়ে দিয়ে চায়ের কাপে চুমুক দিলেন নুরুল সাহেব। গম্ভীর কণ্ঠে বললেন, ইংরেজদের আঙ্কেল ডাকাটা আমার পছন্দ নয়। আরফান হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে চাচা বলে সম্বোধন করতে পারি? নুরুল সাহেব বিরক্ত কণ্ঠে আওড়ালেন, চাচা। আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো। নুরুল সাহেব ইচ্ছে করেই তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বুঝতে পেরে সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তে মুখভঙ্গি পাল্টে স্পষ্ট কণ্ঠে বলল, আমাকে মেয়ে জামাই বানালে আমি আপনাকে অনায়াসেই বাবা ডাকতে পারি স্যার। এটাই হয়তো পৃথিবীর শুদ্ধতম ডাক। নুরুল সাহেব ভ্রু কুচকে তাকালেন। আরফানের এমন অপ্রত্যাশিত উত্তরে কিছুটা হোঁচট খেলেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বললেন, আপনি আপনি বলছেন কেন? আমি তো আপনার মক্কেল নই। কথার মাঝে বাধা পাওয়ায় থমকালেন তিনি। কুঞ্চিত ভ্রুজোড়া আরো খানিকটা কুচকে আরফানের দিকে তাকালেন। পর মুহূর্তে হেসে ফেলে বললেন, আমার কথা আমায় ফিরিয়ে দিলে? গুড, ভেরি গুড। তবে আমি তোমার উত্তরগুলো অন্যরকম আশা করেছিলাম। বেয়াদবির জন্য সরি স্যার। নুরুল সাহেব অমায়িক হাসলেন। বেয়ারাকে 2 কাপ চা দিতে বলে কথা এগুলেন। তোমার মা আমাদের বাসায় সিবি পাঠিয়েছেন জানো? কি জানি। তাহলে হঠাৎ আমাদের সাথে দেখা করার কারণ? নম্রতার জেদ? আরফান হাসল। নুরুল সাহেব আরফানকে চা নিতে ইশারা করে বললেন, আমার স্ত্রী বলে আমি আমার মেয়েদের বিগড়ে ফেলেছি। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আমার মেয়েগুলো পুরো স্বাধীন চেতা, একরোখা জেদি। আমি কখনো তাদের ডানা কাটিনি, বরং উড়তে দিয়েছি, উড়তে শিখিয়েছি। আমার এই বিগড়ে যাওয়া মেয়ের জন্য পাঞ্চুয়াল, ম্যাচিউর এবং রেসপন্সিবল একজন লাইফ পার্টনার প্রয়োজন, যে আমার মতো তাকে বুঝবে, ডানা কেটে ঘরে বসিয়ে না রেখে উড়তে দিবে। কি মনে হয় আমার বিগড়ানো মেয়েটাকে সামলাতে পারবে? আরফান ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল, নম্রতার সাথে আমার পরিচয়টাই হয়েছিল তার চূড়ান্ত অবাধ্যতার বয়সে। কলেজ পড়ুয়া যে দিয়ে অগোছালো কিশোরী ছিল তখন। আমি তাকে ওভাবে ভেবেই অভ্যস্ত। তাকে কখনো শান্ত চুপচাপ মানিয়ে নেওয়া ধরনের মেয়ে হিসেবে কল্পনাই করিনি। আমার দৃঢ় বিশ্বাস আমি তাকে যতটা ভালো রাখতে পারবো অন্য কেউ পারবে না। নুরুল সাহেব জবাব না দিয়ে চুপ করে চেয়ে রইলেন। আরফানের আত্মবিশ্বাসী কথাবার্তা, ব্যক্তিত্ব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করলেন।
তারপর প্রসঙ্গ পাল্টে বললেন, ডাক্তার হিসেবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। গত মাস থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে। আজকাল চোখেও দেখছি ঠিকঠাক। বাসার সামনে দাঁড়িয়ে কেউ হাই হ্যালো করলে স্পষ্ট দেখতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আরফান হেসে ফেলল। প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল, মা এসেছেন আমার সাথে, বাইরে অপেক্ষা করছেন, তিনি আপনার সাথে কথা বলতে চান। নুরুল সাহেব অবাক হলেন, ব্যস্ত হয়ে বললেন, সে কি, কোথায়? বাইরে বসিয়ে রেখেছো কেন? ডাকো তাকে। এটুকু বলে নিজেই বেয়ারেকে ডেকে বাইরে থাকা ভদ্রমহিলাকে ভেতরে আসতে বললেন। কিছুক্ষণের মাঝেই কালো ডোরা কাটা সাদা শাড়ি পরিহিতা এক ভদ্রমহিলা দরজায় এসে দাঁড়ালেন। নুরুল সাহেব উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে অমায়িক হাসলেন ভদ্রমহিলা। দরজা থেকে হেঁটে ভেতর পর্যন্ত আসতেই প্রকাশ পেল তার তীক্ষ্ণ ব্যক্তিত্ববোধ। নুরুল সাহেবের দিকে চেয়ে অমায়িক হেসে বললেন, অসময়ে বিরক্ত করার জন্য মাফ করবেন ভাই সাহেব। কি করি বলুন তো? আপনাদের মেয়ে নিতে চাই। যাদের বুক থেকে জান্নাতের নূর নিতে চলেছি তাদেরকে কি ঘটকের হাতে নিমন্ত্রণ পাঠালে চলে? ভদ্রমহিলার আন্তরিক মিষ্টি কণ্ঠে মোহচ্ছন্ন হয়ে পড়লেন নুরুল সাহেব। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলেন নম্রতার বিয়েটা তিনি দিবেন। নম্রতা রাজি না থাকলেও দিবেন। এমন একটা ছায়া, এমন একটা মায়ের লোভ আদৌ হাতছাড়া করা যায় না, কখনোই না। দুপুর গড়াতেই ভার্সিটি থেকে বেরিয়ে এলো নম্রতার বন্ধুরা। অন্তু নীরাকে নিয়ে বাইকে উঠতে টিএসসির দিকে হাঁটা দিল নাদিম, নম্রতা, ছোঁয়া। অন্তু আর নীরা চোখের আড়াল হতেই দৌড়ে এসে নাদিমের পাশ ঘেঁষে দাঁড়ালো নম্রতা। নাদিমের বাহুতে জোরে সোরে একটা চর বসিয়ে গদগদ কণ্ঠে বলল, আমি তোকে বলেছিলাম না একমাত্র রঞ্জনই পারবে অন্তর মাথায় সুবুদ্ধি ঢোকাতে। দেখেছিস, মিলে গেল তো। নাদিমের অপর পাশাপাশি হাঁটছিল ছোঁয়া। নম্রতার কথা শুনে বেশ কৌতূহল নিয়ে পাশ ঘেঁষে দাঁড়ালো সে। সামনের দিকে ঝুঁকে পড়ে বলল, কেন, অন্তর মাঝে কি হয়েছিল আবার? নম্রতা বেশ উৎসাহ নিয়ে বিষয়টা বুঝাতে নিতেই শটান দাঁড়িয়ে পড়ল নাদিম। ভীষণ চোটপাট দেখিয়ে বলল, এই ইংরেজের বাচ্চা চুপ। শাল্যের উপরে পইরা বর্তা বানিয়ে ঝিগাইতেছিস। ওয়াজ হি সিক? এই তোরা দূরে যেয়ে কারা? দুই পাশ থেকে চুই পাশ স্যান্ডউইচ বানিয়ে ফেলতেছিস আমারে, সর। ছোঁয়া চশমা ঠিক করে একটু সরে দাঁড়ালো, কপাল কুঁচকে বলল, শোয়েল, হোয়াট ইজ শোয়েল নমো? নম্রতা কণ্ঠে গাম্ভীর্য আনার চেষ্টা করে বলল, শৈল অর্থ দেহ, যাহাকে অঙ্গ বলে তাহাই হইল শৈল। বুঝেছ? ছোঁয়া কি বুঝলো বোঝা গেল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, পরশু আমার বিয়ে, তোরা আসবি না? নাদিম চায়ের দোকানের বেঞ্চিতে পা ছড়িয়ে বসে বলল, তোগো সাতার বিয়ে যাই না। তুই বলদে মিলে হাম্বা হাম্বা করবি, ওখানে আমাকে মতো মানুষের কি কাম? ছোঁয়া চোখ রাঙিয়ে তাকালো, রাগ নিয়ে বলল, সব থার্ড ক্লাস ওয়ার্ড আমার সামনে বলবি না। তোর থার্ড ক্লাস পার্সোনালিটির জন্য মামাম তোকে একদম সহ্য করতে পারে না। ট্রাই টু গিভ আদার রেসপেক্ট। ছোঁয়ার কথায় তেরে আসতে নিতেই থামিয়ে দিল নম্রতা। মামাকে 3 কাপ চা দিতে বলে নাদিমের পাশে বেঞ্চে গিয়ে বসলো। কপাল কুঁচকে বলল, 2 সপ্তাহ পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাও আবার লাস্ট সেমিস্টার। বিয়েটা 2-3 মাস পরে করলেও তো পারিস। তোর মা এত তাড়াহুড়ো কেন করছে বুঝলাম না। বর তো আর ভাগে যাচ্ছে না। আরে অস্ট্রেলিয়ান মাল তো টোটাল হাইব্রিড গরু, কখন উস্টা খাইয়া মইরা যায় গ্যারান্টি নেই। হেল লাইগা এত তাড়াহুড়ো ঠিক কইছি না সুয়াইয়া? কথাটা বলে ছোঁয়ার মাথায় চাটি মারল নাদিম। ছোঁয়া নাদিমের বাহুতে 2টা থাপ্পড় দিয়ে সরে গেল। তারপর বাধ্য মেয়ের মতো বলল, পরীক্ষার জন্যই বিয়েতে এত তাড়াহুড়া। বিয়েটা হয়ে গেলে স্যাম অস্ট্রেলিয়া ফিরে যাবে। আমার পরীক্ষা শেষ হতে হতে ওখানে বাদবাকি ফর্মালিটিগুলো কমপ্লিট হয়ে যাবে, নয়তো ওখানে ভার্সিটিতেও ঠিক টাইমে জয়েন হতে পারবো না। নম্রতা জবাব না দিয়ে চায়ের কাপে চুমুক দিল। যে মেয়ের কাছে বিয়ের আগের দিনও ভার্সিটি আর পড়াশোনার চিন্তাই বড়, সেই মেয়েকে কিছু বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। টেবিলের উপরে থাকা ফোনটা পঞ্চমবারের মতো বেজে উঠতে বিরক্তি নিয়ে তাকালেন আরফান। ফোনটা সাইলেন্ট করে রোগীর কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘুরে ফিরে ফোনের ব্যাপারটাই মস্তিষ্কে ছন্দপতন করতে লাগলো বারবার। সকাল থেকে একই নাম্বার থেকে কমপক্ষে 6-7 বার কল করেছে একটা মেয়ে। ফোন দিয়ে কথাবার্তা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি আশ্চর্য, কে এই মেয়ে? আরফান আর চোখে ফোনের দিকে তাকালো। এই তো আবারও কল করেছে মেয়েটা। আরফান দীর্ঘশ্বাস ফেললো। তার থেকে কি চায় এই মেয়ে? ঘড়ির কাঁটা 10টা পেরিয়েছে। রান্নাঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে আছে নীরা। আজ বিকেল থেকে মাথা ঘোরানোর ব্যামোটা মাথা চারা দিয়ে উঠেছে জাহানারার। কিছুক্ষণ পরপরই চোখের সামনে সব অন্ধকার দেখছেন তিনি।
2-3 বার মুখ ভরে বমিও করেছেন। তবুও নিজের জেদ বজায় রেখে একা হাতে যাবতীয় কাজ সামলাচ্ছেন সেই সন্ধ্যে থেকে। নীরার পেছনে অসহায় মুখে দাঁড়িয়ে আছে অয়ন। কিছুক্ষণ পরেই টেলিভিশনে দুর্দান্ত ক্রিকেট ম্যাচ টেলিকাস্ট হবে। মাকে এই অবস্থায় রেখে টেলিভিশন অন করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না অয়ন। নীরা মিনমিন করে বলল, আপনার শরীর খারাপ মা, আপনি ছাড়ুন, আমি করছি। জাহানারা জবাব দিল না। ফ্যাকাশে চোখ মুখ নিয়ে পানির কল খুলে হাঁড়ি পাতিল ধোয়ায় মনোযোগ দিল। জাহানারা গম্ভীর মুখভঙ্গি দেখে আরো একবার অনুরোধ করার সাহস পেল না নীরা। বেশ কিছুক্ষণ পর ধৈর্যহারা হয়ে শোবার ঘর থেকে বেরিয়ে এলেন আনিসুল সাহেব। তাকে রান্নাঘরের দরজার কাছে আসতে দেখে নিজেকে আরো একটু গুটিয়ে নিল নীরা। ব্যস্তভাবে মাথায় আঁচল টেনে নতমুখে দাঁড়িয়ে রইল এক কোনায়। আনিসুল সাহেব রাগত কণ্ঠে ধমকে বলে ওঠেন, দেখো তুমি এসব ছেলেদের জন্য বহু খেটেছ, আর দরকার নাই। কামাই করে বেঁধে বেড়ে খেতে পারলে খাবে, নয়তো খাবে না। তুমি কেন কাজ করবা সারাদিন? আমি রোজগার করি না? ছেলে ছেলে করে মরে যাও। কোথায় এখন তোমার ছেলে? মাঝ রাতেও বাড়ি ফেরার নাম নেই। বিয়ে করে বহু শেয়ানা হয়ে গিয়েছে আজকাল। আনিসুল সাহেব ধমকাধমকির মাঝেই বাড়ি ফিরল অন্তু। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে তার। রাত 9টা পর্যন্ত ভার্সিটি লাইব্রেরিতে পড়াশোনা সেরে নাদিমের সাথে 2 কাপ চা আর সিগারেট ধরিয়েছিল অন্তু। বন্ধুর সাথে পারিপার্শ্বিক আলাপচারিতায় চোখের পলকে কেটে গিয়েছে দীর্ঘ 1 ঘন্টা। 10টার দিকে রওনা হয়ে পৌঁছাতে বাজল 11টা। সারাদিনের অভুক্ত শরীরে সিগারেট খাওয়ার পাক দিয়ে ধরেছে পাকস্থলী নিম্নভাগ। মাথা ঘুরছে পরীক্ষা, চাকরি, সংসার নিয়ে হাজারো চিন্তা। বাইকের তেল শেষ, অথচ হাতে টাকা নেই। ছোঁয়ার বিয়ের জন্য উপহার আরও কত খরচা, অথচ আয়ের উৎসে পকেট খালি। এমন একটা মানসিক চাপের মাঝে বাড়ির এই হইচই ভীষণ তিক্ত লাগলো অন্তুর। ক্লান্ত শরীরে দাঁড়িয়ে থেকে আনিসুল সাহেবের তিক্ত খোঁটাগুলো হজম করলো। কোনোরূপ প্রত্যুত্তর করার চেষ্টা না করে রান্নাঘরে ঢুকলো সে। জাহানারার হাত থেকে হাঁড়ি পাতিল সরিয়ে নিয়ে আচমকায় মাকে পাজাকোলা করে বেরিয়ে এলো। জাহানারা চমকে উঠলেন, বিস্মিত হলেন। অন্তু মাকে বসার ঘরে সোফায় বসিয়ে দিয়ে ফ্লোরে বসলো। জাহানারা এক হাত ধরে ক্লান্ত কণ্ঠে বলল, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। আমার বউ ছেলে সমস্যা, আমি ছেলে তো সমস্যা নেই আম্মা। জাহানারা জবাব না দিয়ে হাতটা টেনে নিলেন। অন্তু হাতটা আবারও নিজের হাতে নিয়ে বলল, সারাদিন খাইনি আম্মা, তুমি তো জানোই তোমার ছেলে ক্ষুধা সহ্য করতে পারে না। বাড়ি ফিরে যদি তোমাকে এই অবস্থা দেখি তাহলে কি আর খেতে ইচ্ছে করে বলো? ইরার অভাবে বলা কথা অন্যায় হয়েছে, কিন্তু ইরা অন্যের বাড়ির মেয়ে আম্মা। সে অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার অধিকারটা তো আমার নেই। কাজটা যদি ইরার জায়গায় নীরা করতো তাহলে ভিন্ন কথা। আমার বউ আমার মাকে অপমান করলে আমি চুপ করে থাকবো না। আমি বলছি না নীরা নির্দোষ। নীরার উচিত ছিল ইরার ভুল শুধরে দেয়া, ও বুঝে উঠতে পারেনি। এবারের মতো ওকে মাফ করে দাও। শেষ কথাটা বলে নীরার দিকে তাকালো অন্তু। অন্তুর চোখের ভাষা বুঝতে পেরে 2 কদম এগিয়ে এলো নীরা। মৃদু বিনয়ী কণ্ঠে বলল, ইরার বেয়াদবির জন্য আমি সরি মা। আমি ইরাকে বকাবকি করেছি, ওকে এ বাড়িতে আসতেও নিষেধ করেছি। ও আর এখানে আসবে না। আপনি এবারের মতো মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। জাহানারা উত্তর না দিয়ে গম্ভীর মুখে বসে রইলেন। অন্তু বায়না ধরা কণ্ঠে বলল, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। নীরার মাপ চাওয়াতে সেই কষ্ট কমে যাবে না। তবু বলছি রাগ করে থেকো না আম্মা। আমি রাগের মাথায় কত কি করে বসি। তুমি কষ্ট পাও আবার মাফ করেও দাও। নীরা তো আমারই বউ, তোমার ছেলের বউ তো তোমার মেয়েরই হলো, তাই না? এবারের মতো মাফ করে দাও। ও আর কখনো তোমায় অসম্মান করে কোনো কথা বলবে না। নীরা, খবরদার আমাকে অসম্মান করে কোনো কথা যেন না বলা হয়। আমার আম্মা কষ্ট পেলে কিন্তু আমি কাউকে ক্ষমা করবো না, মনে থাকবে? নীরা মাথা হেলিয়ে সায় জানালো। জাহানারার চোখ টলমল করে উঠল। চোখের জল ঢাকতেই ধমক দিয়ে বললেন, হয়েছে, এখন এত ঢং না করে তোর বউকে বল খাবার দিতে। খেয়ে দিয়ে ঘুমা, আমার জন্য এত দরদ দেখাতে হবে না। অন্তু হেসে ফেলল। নীরাকে খাবার দিতে ইশারা করে জাহানারার হাত ধরে রেখেই বলল, তোমার সঙ্গে খাবো। নীরা বললো তুমি নাকি ভাত ওষুধ কিচ্ছু খাওনি। টেবিলে খাবার দিতে দিতে মা ছেলের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল নীরা। জাহানারা যেমন শাশুড়ি হোক, মা তো মাই হয়। মাঝে মধ্যে এই মায়েরা বড় অভিমানী হয়। এক আকাশ অভিমান জমিয়ে রাখে সন্তানের একটু পরোয়া, একটু আদর পাওয়ার আশায়। সন্তানের একটু হাসিতে ভেঙে টুকরো টুকরো হয় সেই অভিমানের পাহাড়। চোখ টলমল করে মা সত্তাও। ইরা এখানে উপস্থিত থাকলে আবারও অশান্তি করত। নীরাকে মাপ চাইতে দেখে রাগারাগি করত, কিন্তু নীরার আনন্দ হয়। ইরার মতো প্রতিবাদী চিন্তা তার আসে না। এতটুকু মাথা নোয়ানোর ফলে যদি সংসার শান্ত হয় তবে তাতেই তার আনন্দ।
এতটুকু মাথা নোয়ানোর ফলে যদি কোনো মা একটু তৃপ্ত হয় তবে এই মাথা নোয়ানোই তার শ্রেয়। পৃথিবীর সবার কি ইরা নম্রতার মতো প্রতিবাদী হওয়া সাজে? খাওয়া দাওয়া শেষ করে ঘরে যেতেই নীরার উপর চোখ পড়ল অন্তুর। নীরা শাড়ির আঁচল এক পাশে তুলে দিয়ে বিছানা ঝাড়ছিল। অন্তুর অবাধ্য চোখ প্রথমে গিয়ে থামল নিষিদ্ধ কোনো জায়গায়। অন্তু কেসে উঠল। তাড়াহুড়া করে চোখ সরিয়ে নিতেই চোখ ফিরিয়ে তাকালো নীরা। অন্তু অপ্রস্তুত ভঙ্গিতে ঘাড় চুলকালো। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় গিয়ে বসল। কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, শাড়ি পরার কি দরকার? নীরা বিছানা তৈরি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলগুলো হাতখোপা করতে করতে হাত উঁচু করতেই ফিনফিনে শাড়ি সরে গিয়ে দৃশ্যমান হলো ফর্সা উদর। অন্তু কপাল কুঁচকে আয়নার দিকে চেয়ে রইল। আয়নার ভেতর দিয়ে চোখে চোখ পড়ল। নীরা অপ্রস্তুত কণ্ঠে বলল, মা বলেছে। অন্তু চোখ সরিয়ে নিল। শার্ট পাল্টে বিছানায় আসতেই ডাকলো নীরা। অন্তু চোখে মুখে জিজ্ঞাসা নিয়ে বলল, নীরা কয়েক সেকেন্ড চুপ করে রইল। বহু দ্বিধাদ্বন্দ্বে ভুগে অসহায় চোখে তাকালো। অন্তু টি শার্টের উপরের বোতাম খুলে কলারটা একটু ঠেলে দিয়ে আনমনে বলল, কি বলো? নীরা চোখ আটকালো অন্তুর বুকে। পেটানো শরীরে লোমশ বুক আর শ্যামবর্ণ গলদেশের দিকে চেয়ে আচমকাই বলে উঠল, ভালোবাসি। জীবনে প্রথমবার এত কসরত, এত আকাঙ্ক্ষা, এত অপেক্ষার পর নীরার বলা কথাটা ঠিক বিশ্বাস হলো না অন্তুর। অমনোযোগী অন্তু চট করে মনোযোগী হয়ে উঠল। চোখ তুলে নীরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে প্রশ্ন করলেন, কি? চোখ তুলে নীরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে প্রশ্ন করল। নীরার চোখ টলমল করছে। টলমল চোখে তার আবেদনময়ী চাহনি। সেই সর্বনাশা চাহনির দিকে চেয়ে বুক শুকিয়ে এলো অন্তুর। অবাধ্য চোখ দুটো জোরপূর্বক নেমে এলো অর্ধাঙ্গীর লতানো দেহে। পর মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল অন্তু। ধরফর করা বুক নিয়ে কপাল কুঁচকালো। কপালে ডান হাত রেখে চোখ বন্ধ করলো। ক্লান্ত কণ্ঠে বলল, কাল কথা বলি। প্রচন্ড মাথা ব্যথা করছে, ঘুমাবো। আলোটা নিভিয়ে দিলে ভালো হয়। রাত প্রায় 2টো। রাতের নিজস্ব ঝিমঝিম শব্দ ভরে উঠেছে চারিপাশে। খাবার ঘরে গ্লাসে পানি ঢাললো কেউ। বাবার রুমের ক্যাটক্যাট ফ্যানটা বিশ্রী শব্দ দিচ্ছে। এই সবটাই অন্ধকারে ডুবে থাকা ঘরটিতে বসে মনোযোগ দিয়ে শুনল নম্রতা। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কিছুক্ষণ ভূতগ্রস্তের মতো বসে রইল। তারপর ফোনটা নিয়ে অ্যালার্ম বন্ধ করলো। আরফানের ডিউটি শেষ হওয়ার কথা 1টায়। সেই অনুযায়ী দুটোই অ্যালার্ম দিয়ে রেখেছিল নম্রতা। ঘুমটা খানিক কেটে যেতেই আরফানের নাম্বারে ডায়াল করলো নম্রতা। প্রথম দফায় বিজি দেখিয়ে দ্বিতীয় দফায় ওয়েটিং দেখালো লাইন। নম্রতার কপাল কুঁচকে এলো। এত রাতে কার এত দরকার পড়লো আরফানকে? নম্রতা অপেক্ষা করলো। 2 মিনিট পর ডায়াল করতে আবারও ওয়েটিং দেখলো ফোন। নম্রতার মাথায় আসা খারাপ চিন্তাগুলো ঠেলে সরিয়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো নম্রতা। তৃতীয়বারে ফোন রিসিভ করলো আরফান। নম্রতা মন খারাপ ভাবটা উড়িয়ে দিয়ে উচ্ছল কণ্ঠে বলল, কি করছিলেন ডাক্তার সাহেব? আরফান ছোট্ট করে উত্তর দিল, কিছু না। আপনি? নম্রতার মনটা একটু চুপসে গেল। হাসার চেষ্টা করে বলল, আমি তো ঘুমোচ্ছিলাম। আপনার সাথে কথা বলবো বলে দুটোই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জানেন। এত কষ্ট না করে সকালে কল দিলেই হতো। সকালে কল দিলে হবে কেন? আমার কত কথা জমা আছে জানেন। এগুলো আজ না বললে পেটের ভাতই হজম হবে না আমার। আচ্ছা বলুন। আরফানের আগ্রহহীন কণ্ঠে ভেতরটা মোচড়ে উঠল নম্রতার। সে এত আগ্রহ নেই বসেছিল, অথচ আরফানের কোনো আগ্রহ নেই। আরফান কি খুব বেশি ক্লান্ত? আরফান ক্লান্ত ভেবে নিজেকে সামলে নিল নম্রতা। মৃদু কণ্ঠে বলল, আপনি মাত্র ফিরলেন, খুব ক্লান্ত বোধ হয়। আপনি এখন রেস্ট নিন, আমি কথাগুলো কালই বলবো। আরফান সাথে সাথেই বলল, আচ্ছা। নম্রতার হঠাৎই দুনিয়া ভেঙে কান্না পেয়ে গেল। আরফান হাজারো ক্লান্ত থাকলেও এভাবে কথা বলে না। এত অবহেলা ভোরে তো কখনো না, ভয়ানক রেগে থাকলেও না। তবে আজ কেন? নম্রতা মন খারাপ করে ফোন রেখে দিল। বেশ কিছুক্ষণ বিছানায় এই পাশাপাশ করেও চোখে ঘুম ধরা না দেওয়ায় আবারও আরফানের নাম্বারে কল করলো নম্রতা। কি আশ্চর্য, আবারও ওয়েটিং। নম্রতা শোয়া থেকে উঠে বসল। অনুভূতি শূন্য চোখে চেয়ে রইল তারহীন অন্ধকার আকাশে। বেশ কিছুক্ষণ পর আবারও কল করলো নম্রতা। এবার সিম বন্ধ। নম্রতার মস্তিষ্কে হঠাৎই একটা অদ্ভুত প্রশ্ন জাগলো। আরফান কি তার কলে বিরক্ত হয়ে ফোন বন্ধ করলো? নম্রতা কি খুব বিরক্ত করে তাকে? কই, আরফান তো কখনো বলেনি। নম্রতা ফোনটা দূরে ছুঁড়ে ফেলে বিছানায় গা এলালো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই আবারও এক বিষাক্ত ভাবনা উকি দিয়ে গেল মাথায়। এত রাতে কার সাথে কথা বলছিল আরফান?
নম্রতা মনে প্রাণে ভাবতে লাগলো নিশ্চয়ই কোনো ফ্রেন্ড অথবা হসপিটালের কোনো কলে ছিল আরফান। ফোনে ওয়েটিং থাকা কোনো বড় ব্যাপার না, প্রয়োজন তো থাকতেই পারে। পর মুহূর্তেই কুটিল মস্তিষ্ক প্রশ্ন ছুড়ল, এত রাতে আরফানের ফোনে ফ্রেন্ডের কি কাজ? কি এত কথা যে এতবার কল দিতে হয়? নম্রতার মাথা ঘোরাতে লাগলো। নিজের চিন্তাকে যথাসম্ভব ইতিবাচক করার চেষ্টা চালালো। একটা ঘুমের ওষুধ খেলে বেশ হতো। পূর্বাকাশ যখন সিঁদুর রঙে রাঙা হলো, ভোরের বাতাস আলোড়িত করে বেজে উঠল প্রার্থনায় নিমজ্জিত হওয়ার আহ্বান। ঠিক তখনই দুই চোখ বুঝল নম্রতা। ঘুমগুলো এসে ধরা দিল ধীর পায়ে। অশ্রুসিক্ত ফোলা চোখ দুটো দুদণ্ড শান্তি কুড়ালো এবার। ক্ষণিকের জন্য ভুলে গেল সকল বিষাদ। চওড়া বারান্দায় চেয়ার বিছিয়ে বসে আছেন নুরুল সাহেব। চোখের সামনে মেলে রাখা খবরের কাগজ, চোখ মুখ গম্ভীর। পাশের ক্যাসেটে বাজছে স্মৃতিবিজড়িত গান। বাপ্পি লাহিড়ী ও মুন্না আজিজের কণ্ঠে গাওয়া মাস্টারপিস। তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ের হলে বসে এই গানটাই বেতারে শোনা হয়েছে অসংখ্যবার। আসাদ, মাসুদ, ইব্রাহিম আরও কতজন ছিল তখন, এখন নেই। কে কোথায় আছে সে খবর নেওয়ার সময় সুযোগটাও নেই। নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজের পাতা উল্টালেন। ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়িয়েছে নম্রতা। এলোমেলো চুলে হাত খোপা, গায়ে রাতের টি শার্ট আর ট্রাউজার। নম্রতা বিধ্বস্ত মুখে মৃদু হাসল। টলমলে পায়ে চেয়ারের কাছে এসে বলল, শুভ সকাল বাবা। নুরুল সাহেব গানের সাউন্ড কমিয়ে মেয়ের দিকে তাকালেন। খবরের কাগজটা ভাঁজ করে পাশে রাখতে রাখতে বললেন, শুভ সকাল মা। নম্রতা চেয়ারে বসে হাসল। হাউ ইজ দ্য মর্নিং, হাউ ইজ দ্য মর্নিং, রিমেম্বারিং দ্য ওল্ড ডেজ। নুরুল সাহেব হাসলেন, চোখ থেকে চশমা খুলে দীর্ঘশ্বাস ফেললেন। ভীষণ আনমনা দৃষ্টিতে চেয়ে রইলেন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের গায়ে। বন্ধু পাওয়া প্রাপ্তি, বন্ধু হারিয়ে ফেলা ব্যর্থতা। জীবনের এই পর্যায়ে এসে নিজের ব্যর্থতাগুলো গোনার চেষ্টা করছিলাম। নুরুল সাহেব আবারও দীর্ঘশ্বাস ফেললেন। ঠোঁটে হাসি টেনে মেয়ের দিকে তাকাতেই কপাল কুঁচকালেন। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কিন্তু তোর এই অবস্থা কেন? চোখ মুখ ফোলা লাগছে, ঠিক আছিস মা? নম্রতা হাসার চেষ্টা করলো, চেষ্টা সফল হলো না। নিজের চেয়ারটা বাবার পাশাপাশি রেখে বলল, তোমায় একটু জড়িয়ে ধরবো বাবা, আমার ঘুম হচ্ছে না। নুরুল সাহেবের উদ্বেগ বাড়ল। মেয়েকে বুকে টেনে নিয়ে আলতো হাত বুলিয়ে দিলেন মাথায়। মেয়েকে এ বিষয়ে কোনো প্রশ্ন করলেন না। চুলে বিলি কাটতে কাটতে শুধু বললেন, বাবা তোকে খুব ভালোবেসেছি মা। জীবনের যে কোনো পরিস্থিতিতে বাবা তোকে ভালোবাসবে। নম্রতা চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। বাবাকে দুই হাতে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ইউনিভার্স, লাভ ইউ মোর, মোর অ্যান্ড মোর। সকাল 11টা। সিএনজিতে বসে এক দৃষ্টে ফোনের দিকে চেয়ে আছে নম্রতা। ভীষণ আশ্চর্য হয়ে দেখছে আরফানের ফোন বন্ধ। আরফান তাকে ফোন দেওয়ার চেষ্টা করেনি। রাতে ওভাবে ফোন কাটার পর একটা বারও তার নম্রতার কথা মনে পড়েনি। একবারও নয়। নম্রতা নিজে থেকেই ফোন দিল, ফোন বন্ধ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে সিএনজি সিটে গা এলিয়ে দেয়। এই বিদঘুটে বিষণ্ণ দুপুরটার প্রতি জন্মায় রাজ্যের ক্ষোভ। ভার্সিটির গেটের কাছে সিএনজি থামতে ছোঁয়াকে দেখতে পায় নম্রতা। গোলাপি কুর্তি আর সাদা সালোয়ার গায়ে গাড়ি থেকে নামছে ছোঁয়া। নম্রতা তাকে দেখে বিরক্ত চোখে তাকালো। অযথা রাগ দেখিয়ে বলল, তোর না কাল বিয়ে, বিয়ে রেখে ভার্সিটিতে এসেছিস কোন দুঃখে? ছোঁয়া নম্রতার রাগটা ধরতে পারল না। নম্রতার পাশাপাশি হাঁটতে হাঁটতে সরল কণ্ঠে বলল, কাল আজ তো কোনো কাজ নেই আমার, শুধু শুধু বাড়িতে বসে থাকবো কেন? নম্রতা দাঁড়িয়ে গেল, চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, ঠিক বলেছিস, তোর তো কোনো কাজ নেই। আমার ধারণা মতে বিয়ের দিনও তোর কোনো কাজ টাজ থাকবে না। 2 মিনিটের কবুল বলা ছাড়া বউদের তেমন কাজও থাকে না। বাসর রাতেও কোনো কাজ নেই তোর, বর বাসর করবে, সেখানে অযথা তোর কি কাজ? আমরা কাল গ্রুপ স্টাডি প্ল্যান করেছি, ফ্রি যেহেতু আছিস, ওয়ান্ট জয়েন আস। ছোঁয়া চিন্তিত কণ্ঠে বলল, জয়েন করতে পারলে বেশ হতো, কিন্তু মামা বোধহয় অ্যালাউ করবে না। নম্রতা রাগ নিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, নাদিমের বলা ইউনিভার্সাল ট্রুথ কি জানিস? ছোঁয়া জিজ্ঞাসা নিয়ে তাকালো। নম্রতা আকাশসম বিরক্তি নিয়ে বলল, তুই আসলে একটা বলদ। নম্রতা ছোঁয়ার কথার মাঝেই রিকশা থেকে ডেকে উঠল একটা মেয়ে। নম্রতা প্রথম দফায় চিনতে না পারলেও সম্বোধন শুনে চট করে চিনে ফেলল। ঠোঁটে হাসি টানার চেষ্টা করে বলল, আপনি এখানে কেমন আছেন আপনি? নিদ্রা হেসে বলল, আমি ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী, কিছু কাগজপত্র তুলতে এসেছিলাম। টিচার্স নিয়োগে অ্যাপ্লাই করব এবার। কিন্তু তোমার এই অবস্থা কেন? আর ইউ ওকে? ভীষণ সিক দেখাচ্ছে তোমায়।
তেমন কিছু না, রাতে ঘুম হয়নি তো তাই এমন দেখাচ্ছে। ঘুম হবে না কেন? ভাইয়া ডাক্তার হওয়া সত্ত্বেও তার প্রিয়তমার এই অবস্থা মানা যাচ্ছে না। তাকে বলনি? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, নিষ্প্রভের ফোন অফ, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নিদ্রা কপাল কুঁচকে তাকালো। তার সুন্দর ঠোঁট জোড়া বাচ্চাদের মতো উল্টে ফেলে বলল, ভাইয়া তো দুটো নাম্বার, তুমি সেকেন্ডটাতে ট্রাই করো। ভাইয়া তো একসাথে দুটো নাম্বারই বন্ধ রাখে না। নম্রতা অবাক হলো, বিস্ময় নিয়ে বলল, সেকেন্ড কোনো নাম্বার তো আমার কাছে নেই। নিদ্রা ড্যাব ড্যাব করে চেয়ে রইল। নম্রতাকে তৎক্ষণাৎ আরফানের নাম্বার দিয়ে বিদায় নিল। নম্রতা অনুভূতি শূন্য চোখে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া ভীষণ অবাক হয়ে বলল, মেয়েটাকে ম্যাডেলিন সিক আর তোকে ছুড়োছুড়ি বলে ডাকছিল কেন? এইটা কেন? এটা কেমন নাম হলো? আশ্চর্য। নম্রতা উত্তর দিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে শুধু একটা প্রার্থনাই করতে লাগলো, আরফানের এই নাম্বারটা যেন বন্ধ থাকে। আরফানের এই নাম্বারটা খোলা থাকলে নম্রতার অবুঝ মনটা তীক্ষ্ণ মস্তিষ্কের সাথে পেরে উঠবে না। মস্তিষ্কের হাজারো যৌক্তিক প্রশ্নের জবাবে ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। ভীষণ অস্থিরতা নিয়ে গোটা একটা ক্লাস করলো নম্রতা। আরফানের নাম্বারে ফোন দেওয়ার মানসিক শক্তি জোগাতে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো শরীর। যদি ফোনটা লেগে যায়। হাজারো দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কল করলো নম্রতা। তার হৃদস্পন্দন থামিয়ে দিয়ে সকল প্রার্থনা মিথ্যে করে দিয়ে প্রথমবারে ফোন রিসিভ করলো আরফান। নম্রতা বোবা হয়ে বসে রইল। তবে কি নম্রতার জন্য সিম অফ করে রেখেছিল আরফান? যদি তা না হয় তাহলে নাম্বারটা কেন দেয়নি তাকে? সকালে একটা বারও কেন মনে পড়েনি তাকে? নম্রতা, আপনাকে একটু পরে ফোন দিই। আমি এখন পেশেন্টের সামনে আছি, ব্যস্ত আছি। হঠাৎ আরফানের কণ্ঠে ভাবনায় ছেদ ঘটল নম্রতার। চমকে উঠে বলল, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি নম্রতা। নম্রতা নিজেকে খুব দ্রুত ধাতস্থ করে নিয়ে বলল, সকালে একটাবার আমাকে কল দেওয়ার প্রয়োজন কি ছিল না আপনার? সরি, খেয়াল ছিল না। নম্রতা যার পর নাই অবাক হলো, মেজাজ বিগড়ে গেল। তবুও নিজেকে শান্ত রেখে বলল, খেয়াল ছিল না আমার এক্সিস্টেন্স কি তবে খেয়াল হওয়া পর্যন্ত ডক্টর? ছোট্ট একটা বিষয় নিয়ে কেন ঝামেলা করছেন নম্রতা? আমি আপনাকে পরে কল দিই। ঝামেলা কোথায় করলাম? আই ওয়াজ জাস্ট আস্কিং। ফোন বন্ধ কেন আপনার? ফোন বন্ধ থাকলে কল এলো কিভাবে? সীমাটা বন্ধ রেখেছেন। ও, কাল রাতে অফ করেছিলাম, অন করতে মনে নেই। আমি পরে ফোন দিচ্ছি। কাল রাতে কোনো ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করেছেন? আরফান বিরক্ত হয়ে বলল, আমার সামনে পেশেন্ট বসা নম্রতা, ব্যস্ত আছি। নম্রতা জবাব দিল না। ডান চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল গালে। বিড়বিড় কণ্ঠে বলল, আপনার জীবনে আমার অস্তিত্ব ব্যস্ততা আর খেয়াল হওয়ার মাঝে সীমাবদ্ধ ডক্টর। আমি এতটা শুকনো কখনো বুঝতেই পারিনি। আরফান বুঝতে না পেরে বলল, কি বললেন বুঝতে পারিনি। এখন রাখি প্লিজ। নম্রতা রেখে দিল। দুই চোখে ভর করল রাজ্যের বৃষ্টি। বুকের বাম পাশে থাকা ছোট্ট মনটা ব্যথা করে উঠল নিষ্ঠুরভাবে। 4 বছরের দীর্ঘ অপেক্ষা, প্রতিটা রাতের একাকিত্ব, যন্ত্রণা, কান্নাগুলো যেন আবারও স্পষ্ট হয়ে উঠল চোখে। যার খেয়ালে সে মগ্ন থেকেছে এতটা কাল, এতটা বছর, এতগুলো রাত দিন, সেই তার কাছে নম্রতার অস্তিত্ব আজ খেয়ালের উপর টিকে আছে। ভালোবাসার মানুষের কথাও বুঝি খেয়াল থাকে না, খেয়াল করে নিতে হয়। কি আশ্চর্য! তবে কি নম্রতা ভালোবাসতে পারেনি? তার কেন খেয়াল করতে হয় না? সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই ছটফট করতে লাগলো নীরা। বারবার উদ্গ্রীব চোখে তাকাতে লাগলো দরজায়। শাশুড়ি মাকে রান্নায় সাহায্য করতে গিয়েও বাঁধালো গন্ডগোল। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে বলি করলো। জাহানারা মেজাজ খারাপ করে তাকালেন, ধমকে উঠে বললেন, একটা কাজ ঠিকঠাক করতে পারো না, কাজ করার সময় মন থাকে কই? বরকে দেখাতে চাও তোমার শাশুড়ি তোমাকে অত্যাচার করে মেরে ফেলছে, হাবার মতো দাঁড়িয়ে আছো কেন? পানি ঢালো হাতে। অয়ন, এই হারামজাদা, সারাদিন টিভিতে কি দেখিস তুই? তোরে আর তোর টিভি দুটোকেই এক কোপে 2 ভাগ করে ফেলবো, হারামের বাচ্চা। ভাবের হাত কেটেছে স্যাবলোনান, কাজ করতে এসে যত আকাম, জীবনটা শেষ করে ফেললো আমার। এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুমি যেতে বলি নাই? জাহানারার ধমকে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে নীরা। অয়ন হাতে পট্টি বেঁধে দেওয়ার পর রান্নার কোনো কাজে হাত দিতে দেননি জাহানারা। সন্ধ্যা থেকে রাত অবধি ধমকা ধমকি করেই পার করেছেন সময়। নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছে আর শাশুড়ি মায়ের ছেলের জন্য অপেক্ষা করছে। কাল রাতের পর অন্তুকে ধারে কাছে পায়নি নীরা। ছেলেটা সারাদিন বাইরে বাইরে কি করে কে জানে। নীরার এই চঞ্চলা অপেক্ষার অবসান ঘটল রাত 11টায়। অন্তু বাড়ি ফিরেই খেতে বসলো। অয়ন আর নীরা ব্যতীত সবাই তখন যার যার ঘরে।
অন্তু খেতে বসে প্রথম নীরার দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, পরে খাবো। অয়ন সোফায় শুয়ে ক্রিকেট ম্যাচ দেখছিল। ভাই ভাবির কথার এক পর্যায়ে গলা উঁচিয়ে বলল। অন্তু কপাল কুঁচকে তাকালো, মাথা হেলিয়ে উকিয়ে দিয়ে বলল, কোন হাত দেখি? নীরা ডান হাতটা একটু উঁচু করে নিজের চোখের সামনে ধরলো, তারপর বলল, অত কাটিনি, একটু। অন্তু কিছু বলল না। নীরা অয়নের দিকে চেয়ে বলল, এই তুই এখনো ঘুমাতে যাস না কেন? বাবা যদি দেখে এখনো টিভি চলছে, খুন করে ফেলবে একদম। যা ঘুমোতে যা। অয়ন আগের মতোই লম্বালম্বি ভাবে শুয়ে পড়ে বলল, নীরা অন্তুর পাতে খাবার দিয়ে নিজের ঘরে চলে গেল। ছাদে শুকাতে দেওয়া জামা কাপড়গুলো অগোছালো ভাবে পড়ে আছে বিছানায়। নীরা বিছানায় বসে এক এক করে কাপড়গুলো গুছাতে নিতেই ঘরে এলো অন্তু। মুখ ভর্তি হাসি নিয়ে ফোনে কথা বলছে সে। এক হাতে তার খাবারের প্লেট, অন্য হাতে ফোন। অন্তু ফোনে কথা বলতে বলতেই বিছানায় এসে বসলো। কথার ধরন দেখে বোঝা গেল নাদিমের সাথে কথা বলছে সে। অন্তুর হাসি বিস্তৃত হলো, বিচিত্র ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে বলল, ওই মেয়ে ফিজিক্স ডিপার্টমেন্টেই পড়ে, তেজ ব্যাপক, তোর দ্বারা সম্ভব হবে না। কথা বলতে বলতে খাবার মেখে নীরার সামনে ধরল অন্তু। নীরার মোহাচ্ছন্ন দৃষ্টি এবার বিস্ময়ের রূপ নিল। অন্তু তখন নাদিমের বিপক্ষে কথার ঝুলি সাজাতে ব্যস্ত। নীরার বিস্মিত চাহনি তার চোখে পড়ল না। নীরা মুখ বাড়িয়ে খাবার মুখে নিল, যেন কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে একের পর এক লোকমা এগিয়ে দিল অন্তু। নাদিমের সাথে হাস্যোজ্জ্বল আলাপন করতে করতে নীরা চোখের বিস্ময় মোহ ঠাহর করতে পারল না সে। হঠাৎই শব্দ করে হাসলো অন্তু। ফোনের ওপাশে বন্ধুকে উদ্দেশ্য করে বলল, চাপা মারিস না, আমি অবশ্যই পারতাম, কিন্তু তারে দিয়ে আমি রুম করুমটা কি? হ্যাঁ, ওই মেয়ের জায়গায় তোর বোন হলে না হয় একটা কথা ছিল। আমাদের প্রেম কাহিনীটা তুই পুরো হতে দিলি না। নাদিম অশ্লীল কিছু গালি দিয়ে বলল, তুই তো শালা বিরাট চরিত্রহীন, গোর বউরাইকা বউ নজর যাস। অন্তু হাসে। নীরার দিকে শেষ লোকমা এগিয়ে দিয়ে বলল, বউরা এখানে নজর দিলাম কই? নজর তো আমার আগে থেকেই ছিল। এক বউ দিয়ে আসলে চলছে না, তোর বোনকে মাছটা দরকার। নীরা মুগ্ধ চোখে অন্তুর হাসি দেখছে। এই ছেলের এই হাসির জন্যই শেষমেশ প্রেমে পড়তে বাধ্য হয়েছিল নীরা। এত এত গালি শোনার পরও অন্তুর নির্বিকার হেসে বলতো, আর কত বকবি দোস্ত, রেস্ট নে, সামনের মাসে প্রপোজ করলে বাকি গালি দিস, এখন গালি শোনার মুড নাই। নীরা তখনও মুগ্ধ চোখে দেখত। সেই চোরা দৃষ্টি এখন প্রকাশ্যে, সেই নিষিদ্ধ মোহ এখন বাধাহীন পবিত্র। অন্তুর সুন্দর স্বচ্ছ হাসির দিকে চেয়ে থেকেই হঠাৎ ভীষণ অগোছালো হয়ে পড়ল নীরা। হঠাৎই উঠে গিয়ে অন্তুর খুব কাছে গিয়ে দাঁড়ালো। তারপরই বর্ণনাতীত এক কাজ করে বসলো সে। ডান হাতটা অন্তুর কাঁধে রেখে অন্তুর মোহাচ্ছন্ন ঠোঁট জোড়াতে ঠোঁট রাখলো পরম আবেশে। অন্তু হঠাৎই কিছু বুঝে উঠতে পারল না। পুরো ব্যাপারটা বোধগম্য হতেই হতভম্ব হয়ে গেল সে। নীরার অকল্পনীয় কাজে কাঠ হয়ে বসে রইল। হাত থেকে গড়িয়ে পড়ল ভাতের প্লেট, ফোন। প্লেট পড়ার শব্দ হতেই ছিটকে সরে দাঁড়ালো নীরা। কাপা হাতে প্লেটটা তুলে নিয়ে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। একটা বড় অন্তুর চোখে চাওয়ার সাহস করে উঠতে পারল না। অন্তু হতভম্ব চোখে নীরার যাওয়ার দিকে চেয়ে রইল। ঠিক এই মুহূর্তে কি ঘটে গেল, কিভাবে ঘটে গেল, কিছুই বুঝতে পারছে না অন্তু। ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল নাদিম, তুই তো শালা বিরাট চরিত্রহীন, গরিব বউরাইকা বাইরে নজর দেস। তুই কি মরে গেছিস দোস্ত? টিকিট খাইটা গেছে তোর, কথা কস না ক্যারে? অন্তু কাপা হাতে ফোনটা তুলে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। বিড়বিড় করে বলল, আমার বোধহয় অ্যাটাক ফ্যাটাক হয়ে যাচ্ছে দোস্ত, শরীর কাঁপছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। রাত বাড়ছে, ফুরিয়ে যাচ্ছে অভ্যস্ত জীবনের আয়ু। বই হাতে 2 তলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোঁয়া। পুরো দোতলা জুড়ে পিনপতন নীরবতা। আত্মীয় স্বজনদের কেউই দোতলা সিঁড়ি মারাচ্ছেন না। সিদ্ধিহকের কড়া নির্দেশ, ছোঁয়াকে কিছুতে বিরক্ত করা যাবে না। ছোঁয়া ছোঁয়ার মতো খাবে, ঘুমাবে। বিয়ের আগের দিন হয়েছে, ঘুম না হলে চোখের নিচে কালি পড়বে, সুন্দর দেখাবে না। কিন্তু ছোঁয়ার ঘুম হচ্ছে না। কিছু একটা, কোথাও একটা তাকে স্বস্তি দিচ্ছে না। চারিপাশে এত আয়োজন, এত আলো, এত হইচয়ের কোথাও সে নিজেকে খুঁজে পাচ্ছে না। সবকিছু তাকে ঘিরে হলেও যেন এসবে সে নেই। তার অস্বস্তিটুকু ভীষণ দূরের কোনো ঘুমন্ত পুরীতে আবদ্ধ। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো বড় নিষ্পৃহ, রসীন, সাধারণ। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে লাইব্রেরির ঘরে ঢুকলো। বাবার আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে উপন্যাসের পাতা উল্টালো। খুব পানসে এই ঘটনা প্রবাহ, অপ্রয়োজনীয়, বিরক্তকর। ছোঁয়ার হঠাৎই মনে হলো এই অধ্যায় আর তার জীবন একই উপন্যাসে গাথা, একই তার ধারাবাহিকতা, একই তার ঘটনা প্রবাহতা, একই রকম নিষ্প্রয়োজন। অত্যাধুনিক ফোনের নিদারুণ চিৎকারে গুরুগম্ভীর ভাবনা থেকে খানিকটা ছিটকে পড়ল ছোঁয়া। ঘড়িতে তখন 2টা বাজে। এত রাতে ফোন দেওয়ার মানুষ তো ছোঁয়ার নেই।
ছোঁয়া কৌতূহল নিয়ে ফোন উঠালো। ওপাশ থেকে রাশভারী কণ্ঠে প্রশ্ন এলো, হঠাৎ যদি শুধু অতীত থেকে উঠে আসা খুঁড় দৈত্য আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর উইশেস, তাহলে আপনার উত্তর কি হবে? হঠাৎ এমন প্রশ্নে ভড়কে গেল ছোঁয়া। ভয়ানক বিভ্রান্তিতে পড়ে গেল। বোকা বোকা কণ্ঠে বলল, অতীত অতিথি, অতীত থেকে দৈত্য কি করে আসবে? দৈত্যের নির্দিষ্ট টাইম মেশিন থাকতে পারে, সে আলো ভেঙে ছুটে আপনার কাছে চলে আসতে পারে। দৈত্যের অনেক ক্ষমতা, জানেন না? ছোঁয়া বেশ ভাবনায় পড়ল। কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু তান্ত্রিকভাবেও তো অতীত আসা সম্ভব নয়, প্রকৃতি তো মেনে নেবে না। বাহ, এই বিষয়ে পড়েছেন তাহলে? কিন্তু দৈত্য তো অতীতে যাচ্ছে না, সে আসছে ভবিষ্যতে। তার জন্য আপনি তার ভবিষ্যৎ লক্ষ্য। আলোর গতিতে ছুটতে পারলে ভবিষ্যৎ আসা তো অসম্ভবের কিছু নয়, তাই না? ছোঁয়া ফোনের এপাশেই মাথা নাড়ল। কয়েক সেকেন্ড চুপ থেকে ভীষণ বুদ্ধিমতীর মতো বলল, ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে দৈত্যের আসা সম্ভব নেই। প্রথমত, অতীতের পৃথিবী প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে ছিল, সেখানে কোনো টাইপ মেশিন নেই। দ্বিতীয়ত, দৈত্য বলে কোনো বস্তু পৃথিবীতে নেই। কে বলল নেই? ছোঁয়া অবাক হয়ে বলল, আছে নাকি? হতেই পারে। পৃথিবী হলো একটা রহস্যময় পিণ্ড, যার অনেক রহস্য অমীমাংসিত হয়ে বসে আছে নাকের ডগায়। যেমন ধরুন বাল্টো দ্বীপ। দক্ষিণ আমেরিকায় কুয়ান্ডারের কাছাকাছি গ্যালাপাগোস নামে একটি দ্বীপপুঞ্জ আছে। তার নাম শুনেছেন কখনো? ছোঁয়া অস্পষ্ট কণ্ঠে বলল, না শুনলেও সমস্যা নেই, এখন শুনুন। সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে একটি দ্বীপের নাম হলো বাল্টো। বাল্টার গ্রামগুলো অঞ্চল হওয়া এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ছোঁয়া কৌতূহল নিয়ে বলল, কি? এখানে প্রচুর বৃষ্টিপাত হলো বৃষ্টির একটি ফোঁটা বাল্টোতে দ্বীপে পড়ে না। মাই গড, ইজ ইট পসিবল? অবশ্যই সম্ভব, না হলে তো এমন ঘটনা ঘটতো না। শুধু তাই নয়, এই দ্বীপে থাকার সময় কম্পার অস্বাভাবিকভাবে স্থির হয়ে থাকে অথবা ভুল দিকে দর্শন করে। এই দ্বীপ অতিক্রমকালীন প্ল্যানেও ঠিক একই সমস্যা দেখা দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই দ্বীপে পা রাখার সাথে সাথেই কিছু মানসিক সমস্যা দেখা দেয়। এখানে গাছ কিংবা পশু পাখি নেই। উড়ন্ত পাখিরা উড়ে বলটার কাছাকাছি এসে আবার ফিরে যায়, যেন কোনো অদৃশ্য দেয়ালে বাধা পড়ে। অনেক মনে করেন এই দ্বীপে অস্বাভাবিক কোনো শান্তির অস্তিত্ব রয়েছে। নোস, এইটা কোনো দৈত্যের রাজ্য? অদৃশ্য দৈত্য। ছোঁয়া আকাশসম বিস্ময় নিয়ে বলল, আহমদীপ সত্যি আছে? আমি নিশ্চিত আপনার সাথে মজা করছি না। এবার উত্তরটা দিন। দৈত্যের প্রশ্নের উত্তর কি জবাব দেবেন আপনি? কি চাইবেন? ছোঁয়া অনেকটাই সহজ হয়ে এলো এবার। পানসে ভাবটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড ভেবে বলল, ইচ্ছেগুলো ঠিক বলতে পারছি না, আমি কোনো ইচ্ছে খুঁজে পাই না। তবে একটা উইশ অবশ্য করব। কি উইশ? আমাকে যেন কখনো এই দেশ ছেড়ে যেতে না হয়। কিন্তু হচ্ছে, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। বাহ, আপনি তো বেশ দেশপ্রেমিক টাইপের নারী। ছোঁয়া উত্তর দিল না। সাইমকে বলতে ইচ্ছে করলো না দেশ ছেড়ে না যাওয়ার ইচ্ছাটা তার দেশকে ভেবে নেওয়ার নয়, অন্য কিছুর টানেই তার এই ঐচ্ছিক প্রকাশ। বালটা যাওয়া অসম্ভব হলে আমি আপনাকে হানিমুনে বালটা নিয়ে যেতে ছোঁয়া। আপনি অবাক হয়ে যাইতেন। আকাশে ভীষণ বৃষ্টি হচ্ছে, অথচ সেই বৃষ্টি আপনাকে ছুঁতে পারছে না। সাইমের কথা বলার ভঙ্গি চমৎকার। প্রতিটা উচ্চারণ ছাড়া ছাড়া সুন্দর। সেই সুন্দর উচ্চারণের বলা কথাগুলো ছোঁয়ার অনুভূতি শূন্য মনে অনুভূতির সৃষ্টি করলো। বন্ধুদের বাইরে অন্য কারো কথায় প্রভাবিত হলো সে। আবদ্ধ মনে নতুন একটা ইচ্ছের সঞ্চার হলো। সত্যি যদি বাল্ট্রা যেতে পারত। সাইম কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোঁয়া, আপনি কি জানেন আপনি মানসিক ডিপ্রেশনে ভুগছেন? সহজ ভাষা বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার। আপনি নিজেই সাইকোলজি স্টুডেন্ট। আই নো হোয়াট ইজ বাইপোলার ডিসঅর্ডার। দেখুন ছোঁয়া, কাল আমাদের বিয়ে, অথচ আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমার পুরো নাম জানেন না, কি না কি তাতেও যথেষ্ট সন্দেহ আছে। আমি কোন ভার্সিটিতে কর্মকর্তা, কোন বিষয়ে অধ্যাপনা করছি, আমার পরিবার কে কে আছে, কিছুই জানেন না। কিন্তু কেন জানেন না? আপনার জীবনসঙ্গী হিসেবে এই ব্যাপারটা যে কোনোর জন্যই হতাশা। কিন্তু আমি হতাশা হইনি। গোটা 1 মাস আমি আপনাকে লক্ষ্য করেছি, আর তাতে যতটুকু বুঝছি আপনার আচরণ ইচ্ছেটুকু নয়। আপনি যে শুধু আমার প্রতি উদাসীন তাতেও নয়, আপনি আমার গোটা জীবনের প্রতি উদাসীন।
হয়তো আপনাকে ধীরে ধীরে উদাসীন হয়ে দেওয়া হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন ছোঁয়া? ছোঁয়া খুব মনোযোগ দিয়ে শুনছিল। এই প্রথম নিজের আচরণে অস্বাভাবিকতা আছে কিনা বুঝতে চেষ্টা করছিল। সাইমের প্রশ্নে সাড়া দিতেই আবারও বলতে শুরু করলো সাইম। ছোঁয়া উত্তর দিল না। সাইম খুব সাবধানে বলল, আপনার বন্ধুরা কিন্তু আমাকে আশ্বাস দিয়েছিল যে ইউ আর বলড টু গেট ফ্রেম হেয়ার। ছোঁয়া ভাবনাতীত বিস্ময় নিয়ে বলল, বন্ধুরা? সাইম হেসে বলল, নাদিম, রঞ্জয়, নম্রতা। তবে কি তারা মিথ্যে বলেছিল? আপনি কথাগুলো মাকে বলতে পারবেন না। ছোঁয়ার ভীষণ কান্না পেয়ে গেল। এই প্রথমবারের মতো ভাবনা চিন্তা না করেই বলে ফেলল, পারবো। কথাটা বলে ফেলে উপলব্ধি করলো ভীষণ শান্তি লাগছে তার। চারিপাশের বিষণ্ণতা কেটে যাচ্ছে। জীবনের নিষ্প্রিয় ভাব কেটে গিয়ে টলমল জলে তরঙ্গ দিচ্ছে ঢেউ। বন্ধুদের অদৃশ্য মমতায় কেটে যাচ্ছে ভয়। অচেনা নাম্বার থেকে কলটা আসতে মেজাজ চটে গেল আরফানের। প্রথমবার কেটে দিতে দ্বিতীয়বার বেজে উঠল ফোন। আরফান যার পণ্যায় বিরক্ত হয়ে ফোন তুলল। ভেতরটার আগে রিরি করলেও ভদ্রকণ্ঠে বলল, কান্নাকাটি বন্ধ করে সত্যি করে বলুন, আপনি কি চান? ওপাশ কিছুক্ষণ নীরব থেকে স্পষ্ট উত্তর, বললাম তো শ্যামলতা। শ্যামলতা কি চাইতে পারে জানো না? আর আপনি আপনি বলছো কেন? চিঠিতে তো আপনি করে বলতে না। আরফান নিজেকে সংযত করলো। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা মানলাম আপনি শ্যামলতা, কিন্তু প্রমাণ কি? ওপাশের কণ্ঠস্বরে বিস্ময় খেলে গেল। প্রমাণ? এখন আমায় প্রমাণ দিতে হবে? চিঠিতে তো খুব বলতে। তোমার নাকি আমার নিঃশ্বাসের শব্দ শুনেও তুমি চিনে ফেলার ক্ষমতা রাখো, অথচ আজ প্রমাণ চাইছো? আচ্ছা, বিয়ে টিয়ে করে ফেলেছো নাকি? সুন্দরী বউ পেয়ে আমার আবেগ কেটে গিয়েছে, স্বার্থপর। আরফানের বিরক্তি এবার আকাশ ছিল। এক চড় মেরে মেয়েটার গাল ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। দাঁতে দাঁত চেপে বলল, শ্যামলতা আপনার মতো বেহায়া নয়। শ্যামলতা আমার সাথেই আছে। ভালোবাসলে সবাই বেহায়া হয়। তুমি ভালোবাসনি বলে বেহায়া হতে পারোনি। তোমার সাথে যে আছে সে তোমার শ্যামলতা, তার প্রমাণ কি আছে? আরফান উত্তর দিল না। ফোনটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। মাথায় হাজারো চিন্তা নিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। অনেকগুলো ছেঁড়া সুতো জোড়া লাগানোর চেষ্টা চালালো একের পর এক। নার্সের ডাকে ভাবনা কাটলেও চিন্তা গেল না। কপাল কুঁচকে বিরক্ত চোখে চেয়ে রইল নার্সের মুখে। রাউন্ড ক্লাস কোনো কিছুতেই ঠিকঠাক মনোযোগ দেওয়া গেল না। অল্পতেই মেজাজ খারাপ হতে লাগলো। ক্ষণে ক্ষণে শিরশির করে উঠল হাত। এই মেজাজ খারাপ নিয়ে নম্রতাকে অযথা কল করে মেয়েটার মন খারাপ করে দেওয়ার ইচ্ছে আরফানের হলো না। অবসর পেয়েও কল করা হয়ে উঠল না। পুরোটা দুপুর কাটল বিষণ্ণ আর উদ্বিগ্নতায়। ধানমন্ডির হোয়াইট হল কমিউনিটি সেন্টারের এক কোণায় দাঁড়িয়ে আছে নাদিম। গায়ে নীল পাঞ্জাবি, পিঠে ঝুলানো গিটার। মাথা ভর্তি চুলগুলো স্বভাবত এলোমেলো অগোছালো। স্টেজে বরকনের ফটো সেশন চলছে। অন্তু নীরা নম্রতা কিছু দূরেই বসে আড্ডা দিচ্ছে। পরিবেশটা উত্তেজিত করে তুলতেই কাছেই কোথাও হাইবিটের ইংরেজি গান বাজছে। নাদিম বিরস ভঙ্গিতে ওয়াশরুম খুঁজতে লাগলো। খাওয়া বেশি হয়ে গিয়েছে, পেটে কেমন গুড়মুড় শব্দ করছে। বিরাট আপদ। এই সিথি বেগমের শত্রুতা করে খাবারে 19-20 মিশিয়ে দিয়েছে কিনা তা নিয়েও বিরাট সন্দেহ হচ্ছে। ইংরেজি গানের শব্দটাও বড্ড কানে লাগছে। নাদিম হাঁটতে হাঁটতে বিশ্রী একটা গালি দিয়ে ফেলল। বিয়েতে যদি ইংরেজি গানই বাজাতে হয় তো ব্রিটেনে গিয়ে বাজা, এখানে কি? শালা রাজাকারের বংশধর। নাদিমের বিগড়ে যাওয়া মেজাজের মাঝে ফোন দিল আরফান। আরফানের ফোন পেয়ে অতিরিক্ত বিস্ময়ে বোবা বনে গেল নাদিম। ফোন নিয়ে গান বাজনা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়াতেই আরফান বলল, এই অসময়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি নাদিম। না ভাই, বেকার মানুষের আবার ডিস্টারবেন্স, এটা আবার কি? হঠাৎ ফোন কেন ভাই? কোনো সমস্যা? আরফান কিছুটা ইতস্তত করে বলল, নম্রতাকে ফোনে পাচ্ছিলাম না, অনেকবার ফোন দিলাম, ফোন তুললো না। ডেট খেয়াল হতেই মনে পড়লো আজ ছোঁয়ার বিয়ে। নম্রতা কি তোমাদের সাথেই আছে? হ, আমাকে সঙ্গে আছে। ও তো ফোন বাসায় রেখে আসছে বললো। ওরা ফোন দিতাম ভাই? না না, ঠিক আছে, এনজয় করুক। দিদার কাছে শুনলাম ও নাকি অসুস্থ ছিল, একটু খেয়াল রেখো। নাদিম ভ্রু কুচকালো। ডান দিকে ঝুঁকে নম্রতাকে দেখার চেষ্টা করলো। নম্রতাকে কোনোভাবে অসুস্থ বলে মনে হচ্ছে না। বেশ তো খিলখিল করে হাসছে। নাদিম বিড়বিড় করে বলল, সালার মাইয়া, পোলাটারে সাদা সিধে পায়া একদম ভাজা ভাজা করে ফেললো। আরফান সতর্ক কণ্ঠে বলল, কিছু বললে? না ভাই, আপনি চিন্তা করেন না, আমরা আছি, সমস্যা নেই। আপনার প্রিয়তমা একদম ফিট থাকবে, ফাটাফাটির কোনো চান্স নেই। আমরা এমনিতেও তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। নাদিমের কথার ধরনে হেসে ফেলল আরফান। ওয়াশরুম থেকে ফিরে বন্ধুদের পাশে বসতে নীরা অন্তুর ব্যাপারটা চোখে পড়ে গেল তার। নাদিম মৃদু হাসল। নাদিমের হাসি খেয়াল করেই অপ্রস্তুত হয়ে পড়েন অন্তু।
ফিসফিস করে বলল, হাসছিস কেন? নাদিমের হাসি বিস্তৃত হলো। অন্তুর দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, বন্ধু, তোর আমার হাসি দেখলে আমার হৃদস্পন্দন থেমে যায়। উল্টোপাল্টা কিছু বলবি তো খবর আছে। তোর এই বাজে স্বভাবটা পরিবর্তন কর। নাদিম শব্দ করে হাসলো, গিটারে সুর তুলে দুষ্টু কণ্ঠে গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। 2 লাইন গেয়ে বন্ধুদের দিকে তাকালো। গিটারের সুর তীক্ষ্ণ করে ফিচেল হেসে বলল, সিথি আমাকে শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করছে না। নীরা নম্রতা দাঁত বের করে হাসলো। নাদিম গলা ছেড়ে গান ধরলো। অন্তু টেবিলে সুর তুলল। নাদিম কিছু দূর গাইতে গিয়ে উঠল আরো 3টা কণ্ঠস্বর। 4টা কণ্ঠেই ফুটে উঠল রাজ্যের উচ্ছ্বাস। আশেপাশে গান বাজনাগুলো থেমে গেল। ক্যামেরার ফ্ল্যাশ নিভে গেল। হঠাৎ এই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই অর্ধ পরিচিত 4 জন। গান গাওয়ার মাঝেই পাশের টেবিলে বসে থাকা সুন্দরী ললনাকে চোখ টিপে দিল নাদিম। মেয়েটার ড্যাব ড্যাব চাহনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। স্মৃতি হক প্রচণ্ড বিস্ময় নিয়ে খেয়াল করলেন তার মেয়ে স্টেজে ফটো সেশন ছেড়ে বন্ধুদের সাথে নাচছে, গলা মিলিয়ে গান গাইছে। রাত 10টা কি 10:30 বাজে। অন্ধকারে ঝলমল করছে বিভিন্ন রঙা আলো। কমিউনিটি সেন্টারের গেটের কাছে দাঁড়িয়ে আছে বন্ধুরা। বিয়েতে এমন একটা স্ক্যান্ডেল করার পর স্মৃতি হকের রাগের প্রতিরূপ কেমন হয়েছিল তা নিয়ে চলছে একের পর এক আলোচনা। এমন সময় ভীষণ অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়ালো ছোঁয়া। নাদিম সবার সামনে থাকায় কি না জানা নেই, ছোঁয়া ছিটকে এসে পড়ল নাদিমের বুকে। নাদিম বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ছোঁয়া ভীষণ বোকা বোকা কণ্ঠে বলল, আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে, মন খারাপ লাগছে। আই মিস ইউ অল। নাদিম অতি দ্রুত নিজেকে সামলে নিল। ভ্রু কুঁচকে বলল, মিস করবি ভালো কথা, দূরে গিয়ে মিস কর। তোর অস্ট্রেলিয়ান গরু দেখলে আমারে তুলে আছাড় মারবো। বউ ভাগিয়ে নেওয়ার অপবাদে হাজতে দিয়ে দিব। ধরার হলে অন্তরে গিয়ে ধর, আমারে ছাড় ইংরেজ। নম্রতা নাদিমের বাহুতে চর বসিয়ে বলল, তোর সবসময় ফজলামো, ছোঁয়া কাছে। আচ্ছা যা, ফাজলামি করলাম না। ওরে এমন ল্যাপটায় খাড়া থাকতে দেখে ওর ম্যামে অর্থাৎ আমাকে সিথিয়া পায় আমারে চাবাইয়া খাইয়া ফেললে সব দোষ তোর। পর মুহূর্তে ডান হাতটা ছোঁয়ার মাথায় রেখে আলতো হাত বুলিয়ে দিয়ে ভীষণ নরম কণ্ঠে বলল, কান্দিস না, দোয়া করে দিলাম। খুব জলদি বলদ থেকে গরু হয়ে যা, ইংরেজ বলদ থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়ান গরু। আমিন। নাদিম সিরিয়াস কিছু বলবে সেই আশায় চেয়ে থাকা বন্ধুরা এবার হেসে ফেলল বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা ছোঁয়াও। নিজের মন বুঝতে ব্যর্থ হয়ে মেয়েটা বিষণ্ণতা নিয়ে পাড়ি জমালো অন্যের ঘরে। চোখগুলো টলমল করলো, মন পুড়ল, বারবার পেছন ফিরে তাকালো। কোথায় একটা ফাঁকা থেকে গেল, কিছু একটা পাওয়া হলো না। চারিদিকে ভীষণ অন্ধকার, কানের পাশে শোষো বাতাস। জায়গাটা কোনো ব্রিজের কাছে, নিচে টলমলে কালো জল, আকাশে ভীষণ মেঘ। অন্ধকার আকাশে আধার করে আসা বিষণ্ণতা, থেকে থেকে টিপটিপ বৃষ্টি। নম্রতার গা ছমছম করছে, কানের দুটো তালা লেগে যাচ্ছে নিশাচরদের ঝিমঝিম শব্দে। নম্রতা ভয়ে ভয়ে চারপাশটা দেখলো, কেউ নেই। এমন একটা নিস্তব্ধ জায়গায় কেন নিয়ে এলো নিষ্প্রভ কি জানে না নম্রতা অন্ধকার ভয় পায়? নম্রতা থেকে বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে আরফান। গায়ে তার ধূসর রঙের শার্ট, অন্ধকারে চেহারা অস্পষ্ট। এই অস্পষ্ট চেহারার দিকে তাকিয়েও নম্রতা বুঝে ফেলল আরফানের মনটা ভীষণ খারাপ, চোখ মুখ শুকনো। নম্রতা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আমরা কোথায় আছি ডক্টর? জায়গাটা আমি চিনতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে, ফিরে চলুন। আরফান নিষ্পৃহ কণ্ঠে বলল, এখান থেকে ফেরার উপায় নেই নম্রতা। নম্রতা চমকে উঠল, শরীর বেয়ে বয়ে গেল শীতল রক্তস্রোত। আতঙ্কিত কণ্ঠে বলল, উপায় নেই কেন? এখানে এত অন্ধকার কেন? এত অন্ধকার আমার সহ্য হচ্ছে না ডক্টর, আমি আপনাকে দেখতে পারছি না, কাছে আসুন। আরফান ঠায় দাঁড়িয়ে থেকে বলল, সম্ভব নয়। নম্রতা উম্মাদের মতো বলতে লাগলো, আমি অন্ধকার সহ্য করতে পারছি না, আমি অন্ধকার সহ্য করতে পারছি না, এখানে খুব অন্ধকার, আলো জ্বালুন। আমার কাছে আলো নেই নম্রতা। এটা কোথায়? জায়গাটা আমি চিনতে পারছি না কেন? আপনি চিনতে পারছেন? খেয়াল করে দেখুন, এটা আপনার আর আমার খুব পরিচিত জায়গা, খুব। আরফানের শেষ কথাটা কেমন ফিসফিসিনের মতো শোনালো নম্রতার কানে। হালকা বাতাসে ধাক্কা দিয়ে উড়ে গেল অনেক দূরে। নম্রতা চোখ মেলে দেখতে চেষ্টা করলো, বিস্ময় নিয়ে খেয়াল করলো জায়গাটা তার পরিচিত। এই তো চিরপরিচিত সেই সিঁড়ি, শাহবাগ গ্রন্থাগার। নম্রতা আশেপাশে কোনো ব্রিজ বা নদী দেখতে পেল না। ভীষণ আশ্চর্য হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি ডক্টর? বিদায় জানাতে। বিদায়? হ্যাঁ বিদায় নম্রতা। এখান থেকে শুরু হওয়া গল্পটির বিদায় ঘন্টি বেজে গিয়েছে নম্রতা। এখানে তৈরি হওয়া শ্যামলতা এখানেই নিঃশেষ।
আপনার আর আমার পথ ভিন্ন, আমাদের আর এগোনোর পথ নেই। নম্রতার ভেতরটা ভয়াবহ শঙ্কায় কেঁপে উঠল। ছলছল চোখে চেয়ে বলল, কি বলছেন? আপনাকে আমি চাই না নম্রতা, আমি যাকে চাই সে আপনি নন। আপনাকে হারিয়ে যেতে হবে নম্রতা, সময়ের কালো গর্ভে নিঃশেষ হয়ে যাওয়া শ্যামলতার মতোই হারিয়ে যেতে হবে আপনাকে, তবেই না আমি এগোতে পারবো। নম্রতার চারিপাশটা ফাঁকা ফাঁকা লাগে, বুকের ভেতর তীক্ষ্ণ হাহাকার। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ অস্পষ্ট হয়ে ওঠে আরো। তবুও নম্রতা দেখতে পায় মানুষটার চোখে তীব্র বিরক্তি, ভয়াবহ বিতৃষ্ণা। তীক্ষ্ণ হয়ে বাজে একটাই কণ্ঠ, আপনি হারিয়ে যান নম্রতা, আপনি হারিয়ে যান, আমি আপনাকে চাই না, হারিয়ে যান। নম্রতা ডুকরে কেঁদে উঠল, চিৎকার করে উঠল তার কণ্ঠনালী। বুকের ভেতরটা দগ্ধ হলো, নিঃশ্বাস আটকে এলো। নম্রতার হঠাৎ মনে হলো সে বাঁচতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, অসার শরীর নেড়ে নিজেকে রক্ষা করতে পারছে না। নম্রতা মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই বহুদূর থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর। ওগুলো কে? নাদিম রঞ্জন? না, ওরা নয়। বাবা, হ্যাঁ, নম্রতার প্রিয় বাবা। নম্রতা বাবার কাছে ছুটতে চেষ্টা করলো, ভীষণ চেঁচিয়ে ডাকতে লাগলো, বাবা, আমার বাবা। বাবা শুনেছে, কেউ না শুনলেও তার ডাক শুনেছে বাবা। উম্মাদের মতো ছুটে আসছে, নম্রতাকে বুকে আগলে নিতেই ছুটে আসছে। মা, নমো মা, কি হয়েছে আম্মু? এই তো বাবা, এমন ছটফট করছিস কেন মা? নম্রতা বড় বড় নিঃশ্বাস টেনে চোখ মেলে তাকালো। নন্দিতা রুদ্ধ কণ্ঠে ডাকলো, আপু, আপু, কি হয়েছে তোমার? এমন কেন করছো? বাবা, কি হচ্ছে আপুর? নম্রতার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ ভয়ে থরথর করে কাঁপছে শরীর। মেহেরুমা গগনবিদারী চিৎকার দিয়ে বললেন, আম্মু, কি হয়েছে আম্মু? নূর বাবা, আমার মেয়ে এমন করছে কেন? আমার কলিজার আম্মু, নূর মা, খারাপ স্বপ্ন দেখেছিস সোনা? কোথায় কষ্ট হচ্ছে? নুরুল সাহেব ধমকে উঠে বললেন, এখন চিৎকার চেঁচামেচি করার সময় নাই মেহরুমা, মেয়েটাকে ইজি হতে দাও। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসো। এভাবে চিৎকার করে তাকে ভরকে দিও না। মেহেরুমা থামলেন না, গুনগুনিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন পানি আনতে। নন্দিতা দৌড়ে গিয়ে বসলো বোনের পাশে। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে তার। বোনের হাতটা নিজের হাতে তুলে নিয়ে ক্রমাগত মালিশ করে চলেছে। নুরুল সাহেব নম্রতার গালে হাত দিয়ে আলতো কণ্ঠে ডাকলেন, নমুমা, বাবার পাশে আছে। নমুমা, বাবা পাশে আছে। ভয় কি? ভয় নেই। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? কি হয়েছে বাবাকে বল। এই দেখ, বাবা পাশে, ভয় নেই তো মা। নম্রতার শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে এলো। চোখ ঘুরিয়ে নিজেকে আবিষ্কার করলো নিজের প্রাত্যহিক বিছানায়, পাশেই বসা বাবা আর বোন। নম্রতার শরীরটা ভয়ে কাটা দিয়ে উঠল। ওটা স্বপ্ন ছিল, এত বাস্তব স্বপ্ন। ঘামে জবজবে শরীর নিয়ে চট করে উঠে বসলো নম্রতা। ঘরে তীক্ষ্ণ কোনো আলো নেই, ডিম লাইট জ্বলছে। খোলা জানালার পাশে গাঢ় অন্ধকার। নম্রতার শ্বাস আটকে এলো। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো, উম্মাদের মতো চিৎকার করতে লাগলো। হঠাৎ, অন্ধকার কেন? আমার অন্ধকার সহ্য হচ্ছে না। আলো জ্বালাও, আলো জ্বালাও বাবা, বাবা, আলো জ্বালাও বাবা, আমি অন্ধকার সহ্য করতে পারছি না। নুরুল সাহেব মেয়েকে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করলেন। নন্দিতা ছুটে গিয়ে আলো জ্বালিয়ে ভয়ার্থ চোখে চেয়ে রইল। নম্রতা ধীরে ধীরে শান্ত হলো। নুরুল সাহেব এই নিয়ে কোনো প্রশ্ন করলেন না, মেয়েকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইলেন। দোয়া পড়ে মেয়ের গায়ে আর কয়েক ফু দিয়ে মেয়েকে পানি খাওয়ালেন। তারপর আবারও আগের মতোই মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন চুপচাপ। সেই রাতে ছোট্ট নন্দিতা পর্যন্ত ঘুমাতে গেল না, বোনের এক হাত ধরে চুপ করে বসে রইল। ঘন্টা দুয়েকের মধ্যেই ধুম করে জ্বর হলো নম্রতার। মেয়ের ভয়ানক জ্বরে দিশেহারা হয়ে পড়লেন মেহেরুমা। মেয়েকে বাবার কাছে রেখে অজু করে জায়নামাজে বসলেন। কলিজা মেয়েটার জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে। বেশ তো বন্ধুর বিয়ে থেকে এলো, হঠাৎ কি হলো মেয়েটার? রাত বিরেতে ঘুরে বেড়ায়, খারাপ কিছু নজর পড়েনি তো আবার? তখন মধ্যরাত, 12টা কি 1টা বাজে। ছোঁয়ার বিয়ে থেকে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে নীরা। বিছানার এক কোনায় বসে তার দিকে অপলক চেয়ে আছে অন্তু। ভীষণ অস্বস্তিতে কাটা হয়ে আছে নীরা। কাল রাতে এমন ঘটনার পর লজ্জায় মাথা তুলে তাকানো যাচ্ছে না, অথচ অন্তুর চোখে যেন আজ রাজ্যের অবসর। নীরা আর চোখে তাকালো, সাথে সাথেই চোখে চোখ পড়ল দুজনার। নীরা দ্রুত চোখ সরিয়ে নিয়ে অন্তুর দিকে পিঠ করে বিছানায় বসলো। চুলগুলো হাত খোপা করে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল এক কোনায়। কাঁথা দিয়ে চুপ করে মুখ ঢেকে নিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল লজ্জায়। পুরো ব্যাপারটা সূক্ষ্ম চোখে নিরীক্ষণ করে বেশ মজা পেয়ে গেল অন্তু। নীরার দিকে কিছুটা সরে বসে নীরার মাথার কাছাকাছি ঝুঁকে এসে হুট করে টেনে সরিয়ে দিল কাঁথা। নীরা বিস্ময় নিয়ে তাকাতেই হাসল অন্তু।
চোখ টিপে বলল, জি হ্যালো। নীরা ভড়কে গেল। কাঁথা নিয়ে আবারও মুখ ঢাকলো। অন্তু আবারও একই কাজ করতেই দুই হাতে মুখ ঢেকে অসহায় কণ্ঠে বলল নীরা। আমি লজ্জা পাচ্ছি। নীরার কথায় হুহা করে হেসে উঠল অন্তু। জোর জবস্তি করে নীরার হাত দুটো সরিয়ে দিয়ে নীরাকে অনুকরণ করে বলল, এত লজ্জা কেন পাচ্ছেন? নীরা হেসে ফেলল। অন্তু টপ করে চুমু খেয়ে নিল নীরার কপালে। সেই প্রথম দিনের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো অন্তু। নীরার উপর দিয়ে হাত বাড়িয়ে আলো নেভালো, কিন্তু সরে গেল না। জহুরি চোখে চেয়ে রইল নীরার চোখে, ঠোঁটে, লতানো দেহে। নীরার গায়ে আজও পাতলা শাড়ি। মৃদু সবুজ আলোতে মোমের মতো জলজল করছে ফর্সা উদর। নারী দেহের আকর্ষণীয় বাঁক। অন্তুর চোখের সুপ্ত মুগ্ধতা এবার জলজল করে উঠল চোখে। মাথা নুইয়ে ঠোঁট রাখলো ঠিক সেখানেই যেখানে একবার আকস্মিক কাঁপন ধরিয়েছিল নীরা। গলদেশের পাশটায় আকাঙ্ক্ষিত পুরুষের গাঢ় ছোঁয়া পেয়ে কেঁপে উঠল নীরা। ছোঁয়ার প্রখরতা বেড়ে ঠোঁটের কাছে পৌঁছাতেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এক অভাবনীয় আনন্দ বার্তা, প্রতীক্ষার সম্ভাব্য অবসান। আকাশের কোণে প্রত্যুষের দেখা মিলতেই জ্বর নেমে এলো নম্রতার। দুর্বল হয়ে পড়ল শরীর। ঠিক আজই বাদ জোহরে আরফানের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার দিন। অন্য কোনো দাওয়াত হলে চোখ বন্ধ করে নাকচ করতেন নুরুল সাহেব, কিন্তু এবার তা করলেন না। মেয়ের এই নাজুক অবস্থায় আরফানের সাথে দেখা হলে ভালো লাগবে ভেবে দাওয়াত রক্ষার প্রস্তুতি নিলেন তিনি, কিন্তু সেখানে গিয়ে ঘটল আরেক দুর্ঘটনা। আরফানদের বাড়িতে চাপা উচ্ছ্বাস, চারিদিকে নতুন অতিথি আপ্যায়নের ব্যস্ততা। হাসি আড্ডায় মাতোয়ারা হয়ে আছে চারপাশ। এমন একটা আনন্দঘন পরিবেশে চুপচাপ বসে আছে নম্রতা। চোখ মুখ ফ্যাকাশে, দৃষ্টি অস্থির, মস্তিষ্কে চলছে ভয়ানক দ্বন্দ্ব। আরফান কেন বাড়ি নেই আজ? নিদ্রা বলেছিল দুপুরের খাবারটা আজ বাড়িতে খাবে আরফান, ফিরবে জলদি, কিন্তু ফিরল না তো। নম্রতা অস্থির চোখে ঘড়ির দিকে তাকালো। একসময় ঘড়ির কাঁটা এসে ঠেকলো দুটোয়, তারপর 3টা। আরফান ফিরল না। নম্রতার হঠাৎ করে মনে হলো নম্রতার উপস্থিতি, একমাত্র নম্রতার উপস্থিতিতেই আরফানের না ফেরার কারণ। নম্রতা আছে বলেই কি বাড়ি ফিরল না আরফান? নম্রতাকে এড়িয়ে চলার জন্যে, নম্রতার মুখোমুখি হওয়ার ভয়ে কি আরফানের এই আত্মগোপন? নম্রতার গলা শুকিয়ে এলো। অচেনা এক ভয়ে কেঁপে উঠল বুক। গায়ের জ্বরটা আবারও তরতর করে বেড়ে গেল। শরীরটা দুর্বলতায় অসাড়। ঘড়ির কাঁটা 3টায় গড়াতেই খাবারের জন্য তাড়া দিলেন আরফানের মা। আরফান কোনো কাজে আটকে গিয়েছে ভেবে অপেক্ষা দীর্ঘস্থায়ী না করে খাবার টেবিলে বসলো সবাই। কিন্তু নম্রতার মস্তিষ্ক ঘটনাটা সহজভাবে নিতে পারল না। বারবার মনে হতে লাগলো কোনো কাজ নয়, বাড়ি না ফেরাটা আরফানের ইচ্ছাকৃত। নম্রতার উপস্থিতি তার না ফেরার কারণ। অতিরিক্ত মানসিক চাপ, শারীরিক দুর্বলতার জ্বরের প্রখরতায় 2 লোকমা খাবারও মুখে তুলতে পারল না নম্রতা। সবই কেমন বিস্বাদ তেতো। তার থেকেও বড় কথা, খাবারটা যে গলা দিয়ে নামছে না। নম্রতা পানি দিয়ে খাবারটুকু গিলে নিতেই নম্রতার মুখোমুখি চেয়ারটিতে এসে বসলো নিদ্রা। খাবারের প্লেট তুলে নিতে নিতে বলল, নিষ্প্র ভাইয়া তো হসপিটালে নেই মা। হসপিটাল থেকে জানালো ভাইয়া প্রায় 3-4 ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে। আরফানের মা ভ্রু কুচকালেন, ঘড়ির দিকে চেয়ে বললেন, হসপিটালে নেই? তবে গিয়েছে কোথায়? ওকে ফোন দাও। ভাইয়ার ফোন একবার সুইচ অফ, একবার নেটওয়ার্ক বিজি, ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না। নম্রতা চমকে উঠল। হঠাৎ করে মনে পড়ে গেল রাতে দেখা স্বপ্নের কথা। আরফানের বলা বিষাক্ত সেই বাক্য, আপনি হারিয়ে যান নম্রতা, হারিয়ে যান। তবে কি আরফানই হারিয়ে যাচ্ছে দূরে, নম্রতা থেকে বহু দূরে? নম্রতা তপ্ত শ্বাস ফেলল। আশপাশটা ঝাপসা লাগছে, সেই স্বপ্নের মতোই অস্পষ্ট লাগছে সব। নম্রতা হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। কাপা কাপা হাতে ছলকে উঠল গ্লাস ভর্তি জল। 2 ঢোক পানি গলায় ঢালতেই মুখ ভর্তি বমিতে ভাসিয়ে দিল শরীর। নিস্তেজ শরীরে দ্বিতীয়বার বমি করে তৃতীয়বারে জ্ঞান হারালো নম্রতা। নম্রতার হঠাৎ এই অবস্থায় ভড়কে গেল সবাই। আতঙ্কিত হয়ে উঠল। খাবার দাবার সব সেভাবেই পড়ে রইল, কারো পাকস্থলী পর্যন্ত পৌঁছালো না। নুরুল সাহেব মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটতে চাইলেও বাধা দিলেন আরফানের মা। নম্রতাকে খোলামেলা একটা ঘরে শুইয়ে দিয়ে পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করলেন। নম্রতার কাপড় পাল্টে দিয়ে নিদ্রার কাপড় পরানো হলো। হাতে পায়ে তেল মালিশ করতে করতে অপরাধী কণ্ঠে বললেন, মেয়েটা আমাদের বাড়িতে এসে এভাবে অসুস্থ হয়ে পড়ায় ভীষণ লজ্জিত বোধ করছি ভাই সাহেব। মেয়েটাকে অসুস্থ অবস্থায় যেতে দিতে বিবিকে বাঁধছে। আমাদের বাড়িতে এসে অসুস্থ হয়েছে, আমাদের সেবায় সুস্থ হোক। নিজ পায়ে হেঁটে এসেছে, নিজ পায়ে হেঁটে ফেরার সামর্থ্য হোক। এটুকু সুযোগ আমাদের দিন, নয়তো নিজের বিবেকের কাছেই বড্ড খচখচ করবে।
নুরুল সাহেব ভদ্রমহিলার অনুরোধ ফেলতে পারলেন না। আরফানেরই এক ডাক্তার বন্ধু বাড়ি বয়ে এসে নম্রতাকে দেখে গেলেন। কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলেন, স্ট্রেস কমানোর ওষুধ আর পরপর 2টা স্যালাইন পুশ করলেন। নুরুল সাহেবকে বলে গেলেন, রাতে আবারও বমি হলে বা শরীর খুব দুর্বল মনে হলে আরও একটা স্যালাইন দিতে হতে পারে। আপনারা আরেকটা স্যালাইন ম্যানেজ করে রাখবেন আর ওনাকে স্টেজ থেকে দূরে রাখবেন আপাতত। 2-1 দিন যাবৎ হয়তো কোনো কারণে খুব দুশ্চিন্তা করেছেন। প্রেশারের অবস্থা ভয়াবহ। নম্রতার জ্ঞান ফিরল প্রায় 2-3 ঘন্টা পর। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। জানালার কার্নিশে এসে বসেছে ক্লান্ত শালিক। নম্রতার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করছিলেন ডাক্তার। জ্ঞান ফিরতেই দ্রুত একটা ইঞ্জেকশন পুশ করলেন। নম্রতা ঝাপসা চোখে বাবা বোনের মুখের দিকে তাকালো। ঘোলা মস্তিষ্কে বার দুয়ে কি আরফানকে খুঁজলো? হয়তো খুঁজলো, হয়তো নয়। মিনিট 5-এর মাঝেই ধীরে ধীরে তলিয়ে গেল অতল অন্ধকার ঘুমের রাজ্যে। ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে খুব মৃদু কিছু শব্দ ভেসে এলো কানে। নম্রতার মনে হলো এ যেন অন্য কোনো পৃথিবীর শব্দ। বহুদূরের পথ অতিক্রম করে শব্দরা বুঝি ক্লান্ত, অবিশ্রান্ত, নম্রতার মতোই নিদ্রাগত। ভাবিকে তো বেশ কয়েকবার হসপিটালে দেখেছি। খুব মিশুক আর হাসি খুশি মনে হয়েছিল তখন। হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন যে। আপ্রাণ কোথায় আন্টি? আরফানের মা ভারী নিঃশ্বাস ফেললেন। কপাল কুঁচকে এলো। দুশ্চিন্তায় থমথমে হয়ে গেল তার সুন্দর মুখ। এক ছেলেকে হারানোর পর আরেক ছেলেকে নিয়ে বড় ভয়। ঠিক এই বয়সে এসেই হারিয়ে গেল বড় ছেলেটা। বাড়িতে সেদিনও আত্মীয় স্বজনের মেলা। স্নিগ্ধার বাড়ি থেকে আত্মীয় এসেছে বিয়ের তারিখ ঠিক করার উদ্দেশ্যে। এমন সময় আইসক্রিমের জন্য বায়না ধরল নিদ্রা, সেই সাথে বিশাল এক টেডি বিয়ার। বোনকে শান্ত করতে হাসি মুখে বেরিয়ে গেল নেহাল। সেই যে গেল আর ফিরল না। সেই হাসি মুখটা আর হাসল না। ভদ্রমহিলার ভেতরটা হু হু করে উঠল। ভয়ার্ত চোখে নম্রতার ঘুমন্ত মুখটার দিকে তাকালেন। সেদিনও ঠিক এভাবে এই বিছানাতেই অচেতন হয়ে পড়েছিল স্নিগ্ধা। একই দৃশ্য, একই উৎকণ্ঠা। ছেলে তার ঘরে ফিরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। ভদ্রমহিলার ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। পুরাতন স্মৃতি, পুরাতন ইতিহাসগুলো ভেসে উঠল একের পর এক। রক্তাক্ত হলো বুক, দলা পাকালো এক সমুদ্র কান্না। সূর্যের আলো যখন নরম হয়ে এলো, গোধূলি হানা দিল দরজায়। কনে দেখা আলোয় উচ্ছ্বসিত হলো চারিপাশ। ঠিক তখনই সিরাজগঞ্জ গিয়ে পৌঁছালো আরফান। ঘড়িতে তখন 3:30 কি 4টা বাজে। আরফান ক্লান্ত চোখে চারপাশটা দেখল। বাস স্ট্যান্ডের পাশের এক চায়ের স্টল থেকে এক চা খেয়ে আবারও রাস্তায় নামলো। বাস স্ট্যান্ডের এক লোককে ডেকে জিজ্ঞাসা করলো, ভাই এখান থেকে কামারখন্দ কত দূর? লোকটা আরফানকে আগাগোড়া দেখে নিয়ে বলল, কামারখন্দ কই যাইবেন? কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব। এখান থেকে যাওয়ার উপায়টা কি? লোকটা বোধহয় বাসের কন্ডাক্টর। আরফানের সাথে কথা বলতে বলতে একটা চলন্ত বাসে লাফিয়ে উঠে বলল, এখানে থাইকা 25-40 মিনিট লাগবো কামারখন্দ যাইতে। সিএনজি বা অটো ধরে চইলা যান, মোড়েই সিএনজি পাইবেন। আরফান দীর্ঘশ্বাস ফেলল। মোড়ে গিয়ে সিএনজি ধরে সিএনজিতে উঠে বসতেই পেটে মোচড় দিয়ে উঠল ক্ষুধা। হুট করে মনে পড়ে গেল সারাদিন খাওয়া হয়নি তার। হাসপাতাল থেকে 11টার দিকে বেরিয়ে শাহবাগ গ্রন্থাগারে গিয়েছিল আরফান। 2 ঘন্টা সময় নিয়ে 2 তলা সে পরিচিত তাকের প্রতিটা বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। গ্রন্থাগার থেকে বেরিয়ে সিরাজগঞ্জের বাস ধরেছে আরফান। এই দীর্ঘ দিনটিতে খাওয়ার কথা একবারও মনে পড়েনি তার। আরফান সিএনজি সিটে গায়ে দিয়ে চোখ বন্ধ করলো। মাথাটা দপদপ করছে, চোখ ব্যথা করছে। এই মুহূর্তে চশমাটা খুব প্রয়োজন। আরফানের মনে পড়ল চশমাটা চেম্বারেই ফেলে এসেছে সে। সেই সাথে ফেলে এসেছে মোবাইল ফোন। প্রায় 40 মিনিটের মাথায় কামারখন্দ গিয়ে পৌঁছালো আরফান। সেখান থেকে অটোরিকশায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরফান যখন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। চারিদিকে শেষ বিকেলের বিষণ্ণ আলো। স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে। এমন সময় সুন্দর মতন এই ছেলেটা ডাক্তার মুহিব নামে একজনার খোঁজ করতেই কৌতূহল নিয়ে তাকালো সবাই। গায়ে গতরে পুরোদস্তুর শহুরে মানবটিকে পরখ করে নিতেই যেন এগিয়ে এলো একজন। সন্ধিয়ান কণ্ঠে বলল, ডাক্তার মোহিতকে দিয়ে কি কাজ? ডাক্তার দেখাবেন? আরফান গম্ভীর কণ্ঠে বলল, না, মহিব আমার পরিচিত। ওকে গিয়ে বলুন ডক্টর আরফান দেখা করতে এসেছে, আমাকে চিনবে। লোকটার দৃষ্টি এবার শুরু হলো। আরফান যে সাধারণ কেউ নয় বুঝতে পেরে তাকে বসতে দিয়ে মুহিবকে ডাকতে পাঠালো। আরফানের নাম শুনে ঠিক চিনতে না পারলেও আরফানকে দেখে হতভম্ব হয়ে গেল মুহিব। ভীষণ বিস্ময়ে হা হয়ে গেল গোলাকার মুখ। হতভম্ব ভাব কেটে যেতেই দৌড়ে গিয়ে জাপটে ধরল তাকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরফান ভাই, আপনি এখানে?
দেশে ফিরছেন কবে? আরফান উঠে দাঁড়ালো, শুকনো হেসে বলল, সে অনেক দিন, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। রাদিনের কাছে শুনলাম তুই এই স্বাস্থ্য কমপ্লেক্সে আছিস। মুহিব হন্তদন্ত করে চা বিস্কিটের ব্যবস্থা করলো। আরফানকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বলল, ভাই, কিন্তু আয় রোজগার তেমন নাই। সরকার ডাক্তারদের জীবনটা একদম খেয়ে নিল। কষ্ট করে বিসিএস পাস করে বা কি লাভ হইল? এমন প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দিল যে জীবন শেষ। কিন্তু আপনি হঠাৎ এখানে কি মনে করে? আরফান চেয়ার টেনে বসলো। কয়েক সেকেন্ড চুপ থেকে সরাসরি প্রসঙ্গ টেনে বলল, তোর সাথেই দেখা করতে এসেছি, বিষয়টা সেন্সিটিভ, ভেবে জবাব দিবি। মুহিব খানিকটা ভড়কে গেল। এবার ব্যাপারটা গুরুগম্ভীর বুঝতে পেরে সোজা হয়ে বসলো, ভীত কণ্ঠে শুধালো, কোনো সমস্যা ভাই? হ্যাঁ, সমস্যা। ইউএস যাওয়ার আগে একটা চিঠি দিয়েছিলাম তোকে। চিঠিটা গ্রন্থাগারে নির্দিষ্ট একটি বইয়ের মলাটের তলায় রাখতে বলেছিলাম, মনে আছে? মুহিব থতমত খেয়ে গেল। এই সামান্য একটা বিষয় জানতে আরফান এতটা ছুটে এসেছে ভাবতেই অবাক হলো। কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু কণ্ঠে বলল, জি ভাই, মনে আছে। আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো। ছোট্ট নিঃশ্বাস ফেলে মুহিবের দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, চিঠিটা যার জন্য ছিল সে পায়নি। চিঠিটা বইয়েও নেই, পুরো তাকের কোনো বইয়েই নেই। তার মানে চিঠির জায়গাটা অদল বদল করা হয়নি, কিন্তু হাত অদল বদল হয়েছে। কোনোভাবে সেটা অন্য কারো হাতে পৌঁছেছে। পাবলিক লাইব্রেরিতে কাকতালীয়ভাবে চিঠিটা অন্য কারো হাতে পড়ে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিষয়টা হলো, এত খোঁজাখুঁজির পরও না পাওয়া চিঠিটা প্রায় 5 বছর পর হঠাৎই একজনের হাতে পড়ে গেল, যে নিজেকে সেই চিঠির মালিক বলে দাবি করতে লাগলো। আমি যদি কিছুক্ষণের জন্য মেনেও নিই যে সেই চিঠির মালিক, তবুও একটা প্রশ্ন থেকে যায়, সে এতদিন পর আত্মপ্রকাশ ঘটালো কেন? আর যদি সে মালিক না হয়, তাহলে তার কাছে চিঠিটা পৌঁছালো কিভাবে? প্রথম প্রশ্নের উত্তর হিসেবে সে আমায় বলেছে সে নাকি ভয়াবহ সমস্যায় পড়েছিল, তাই তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস সে মিথ্যা বলছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে যদি বলি কাকতালীয়ভাবে চিঠিটা কারো হাতে লেগে গিয়েছে, তবু খুব লেম একটা যুক্তি হবে। কাকতালীয়ভাবে চিঠিটা কারো হাতে লাগার পর কেউ নিশ্চয়ই চিঠিটা সযত্নে রেখে দিবে না। কনফিউশন ক্রিয়েটের চেষ্টা করতে চাইলে তখনই করতে পারে, যাবত অপেক্ষা করে বসে থাকতো না। তার মানে স্পষ্ট চিঠিটা 5 বছর আগে কেউ পায়নি, পেয়েছে আজকালের মধ্যে। কিন্তু কিভাবে সম্ভব? মুহিব অবাক চোখে চেয়ে রইল, উত্তর দিল না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বোধহয় আমাকে সাহায্য করতে পারিস মোহিত। আমার চোখের দিকে তাকিয়ে বলতো, চিঠিটা কি সত্যি সঠিক বইটাতে রাখা হয়েছিল? সত্যি? মুহিব থতমত খেয়ে গেল, অসহায় চোখে চেয়ে রইল আরফানের চোখে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।